করছেন। এখনো যদি কেউ জয়েন এখনো যদি কেউ জয়েন না করে থাকেন তাহলে জয়েন করবেন, বা আপনাদের পরিচিত কেউ যদি ক্লাসে তাকে না দেখতে পান তাহলে তাকে একটু নক দিয়ে দিন, সে যেন জয়েন করে ফেলে দ্রুত। তো আজকের যে ক্লাসটাতে এটা আমরা বেসিক্যালি আলোচনা করব হচ্ছে যেটার আমরা নামটা দিয়েছি হচ্ছে আইস ব্রেকিং ইন্টারভিউ কোশ্চেন। তো আমরা সবসময় দেখা যায় যে যখন আমরা কোনো একটা ইন্টারভিউ বা ভাইভাতে বসি, ছোট থেকে আমরা যখন এসএসসি এইচএসসি বা সেই সময় যদি সুযোগ পাই বা না পাই, সবসময় আমরা দেখি যে এই ধরনের বোর্ডে যখন আমরা অনেকজন মানুষের সামনে বসি তারা আমাদেরকে প্রশ্ন করেন, আমরা অনেকে নার্ভাস হয়ে পড়ি। অনেক প্রশ্ন আমাদের জানা থাকে, দেখা যাচ্ছে সেই প্রশ্নের উত্তর আমি খুব ভালোভাবে জানি, কিন্তু এই নার্ভাসনেস এর কারণে সবসময় হয়তো উত্তরটা আমি যতটুকু বলতে পারলে নিজেকে স্যাটিসফাইড মনে করতাম ততটুকু আমরা অ্যান্সারটা করতে পারি না। তো এই জন্যই আসলে এই আইস ব্রেকিং শব্দটার নামটা দেওয়া, যার ফলে আমরা কি হবে যে আমরা যেন তাদের সামনে ফ্লুয়েন্টলি আরো বলতে পারি, অথবা আমরা যদি আগে থেকে জেনে যেতে পারি যে কি ধরনের প্রশ্ন আসলে আমাদের ওখানে করা হতে পারে, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয় আর কি ব্যাপারটা। আমার কথা বলার মধ্যে কেউ যদি শুনতে সমস্যায় পড়েন তাহলে সাথে সাথে আমাকে জানেন, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে, আমরা যখন একটা ভাইবা বোর্ডে বা ইন্টারভিউ বোর্ডের সামনে বসি আমাদেরকে প্রথমে কিছু বেসিক কোশ্চেন করা হয়। সেগুলো হতে পারে যে আপনার নাম কি, অথবা হোয়াট ইজ ইউর নেম। তারপর দেখা যেতে পারে তারা আমাদেরকে ইজি হওয়ার জন্য প্রশ্ন করতে পারে যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ বা টেল আস অ্যাবাউট ইউরসেলফ, আপনি আপনার সম্পর্কে আমাদেরকে বলুন। তারপর আমরা যদি সেখানে নিজেদের সম্পর্কে বলা শুরু করলাম, একটা সময় গিয়ে যদি আমরা থেমে যাই তখন হয়তো আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে এখন আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার আমাদেরকে বলুন, কোন স্কুল থেকে পড়েছেন, কোন কলেজে পড়েছেন, তারপর কি কি পড়াশোনা করেছেন, এগুলো সম্পর্কে যদি জানতে যেতে পারে। অথবা এই প্রশ্নগুলো আসতে পারে যে আপনার যে কারেন্ট প্রফেশন, অর্থাৎ বর্তমানে আপনি কি করছেন, এটি আমাদেরকে বলুন। ঠিক আছে? এরকম প্রশ্ন হতে পারে যে আপনি কেন এই পেশাটাতে জয়েন করতে চান, আপনার কি কোনো উদ্দেশ্য আছে কিনা, আপনার কোনো আত্মমানবতার সেবা করার কোনো আকাঙ্ক্ষা আছে কিনা, এ ধরনের প্রশ্ন আমাদেরকে করতে পারে। তো আমাদেরকে, যেহেতু আমরা এখানে সিনিয়র স্টাফ নার্স বা মিডওয়াইফ সম্পর্কিত ভাইবা হতে পারে, তো সেখানে আমাদেরকে তাদের যে সাধারণ যে কার্যক্রম আছে বা একজন জেনারেল যে অ্যাক্টিভিটিস গুলো তারা ডেইলি পালন করে থাকেন, সেখান থেকে আমাদেরকে তারা প্রশ্ন করতে পারে। তো আমরা এখন এটা একটু দেখি যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ বা এক্সপ্রেস ইউরসেলফ যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় আমরা সেখানে কিভাবে উত্তরটা দিতে পারি। প্রথমে আমরা আমাদের নাম দিয়ে শুরু করতে পারি যে দিস ইজ, আমার নাম বলে শুরু করলাম। যেমন আমি যদি বলি যে দিস ইজ সোয়াইব, অথবা আমি এভাবে বলতে পারি যে মাই নেম ইজ সোয়াইব। তারপর আমি বলতে পারি যে আই এম ফ্রম ড্যাশ ডিস্ট্রিক্ট, আমি, আপনারা যে যে যার জেলা থেকে এসছেন সেই জেলার নামটা বলে দিতে পারেন। তারপর আপনারা বলতে পারেন যে আই এম এ রেজিস্টার্ড নার্স উইথ দি বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। তারপর ফ্রম ইউর ইনস্টিটিউশন, আপনার যে প্রতিষ্ঠানটি আছে শিক্ষা প্রতিষ্ঠান সেটার নাম আপনি দিতে পারেন। এরপর আপনি বলতে পারেন যে আই হ্যাভ গ্রাজুয়েটেড ইন, তারপর আপনি আপনার পাসিং ইয়ারটাকে বলে দিবেন। তারপর আপনি বলতে পারেন যে রিগার্ডিং মাই ইন্টারেস্ট আই এনজয় রিডিং বুকস, অর্থাৎ এখানে আপনি আপনার যে হবি বা শখ সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন। তারপর বলতে পারেন যে টেকিং ট্রিপস ইন ফ্রি টাইম, আপনি যখন সময় পান, আপনার যখন অবসর সময় থাকে তখন আপনি হয়তো ঘুরতে পছন্দ করেন। তারপরে এভাবে আপনি আপনার উত্তরটাকে সাজাতে পারেন যে বিসাইড দ্যাট মাই ফেভারিট পাস টাইম ইজ গার্ডেনিং, আপনি বাগান করতে অনেক পছন্দ করেন, আপনি বৃক্ষ পছন্দ করেন বা গাছ লাগাতে পছন্দ করেন, অথবা আপনি হয়তো ফুল খুব পছন্দ করেন, এই জন্য আপনি আপনি বাসার সামনে যে ফাঁকা জায়গা আছে অথবা যে ছাদ আছে সেখানে আপনি গাছ রোপণ করেন এবং সেখান থেকে যে ফুল হয় সেগুলো আপনি পছন্দ করেন। এরপর আপনি আপনার বর্তমান যে কাজে আপনি আছেন সেটা সম্পর্কে বলতে পারেন যে কারেন্টলি আই এম ওয়ার্কিং অ্যাজ এন, আপনার বর্তমান পেশাটা বলতে পারেন এবং আপনার যে কর্মক্ষেত্র আছে সেটার নামটা বলতে পারেন। এরপর আই উড লাইক টু কন্টিনিউ মাই ক্যারিয়ার ইন নার্সিং অর মিডওয়াইফারি অ্যান্ড মেক এ পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য লাইফস অফ মাই পেশেন্টস। অর্থাৎ এই লাইনে এসে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলছেন যে আপনি আপনার যে ক্যারিয়ার আছে সেটাকে আপনি এই নার্সিং বা মিডওয়াইফারিতেই চলমান রাখতে চান। তার কারণটা হচ্ছে আপনি একটি পজিটিভ ইম্প্যাক্ট অথবা একটা আহ, ভালো একটা
ইমপ্যাক্ট আপনি আপনার রোগীদের জীবনে বা আপনার যাদেরকে সেবা করতেছেন তাদের জীবনে বয়ে আনতে চান। তো তারপর আপনি শেষ করতে পারেন এভাবে যে, "স্যার, আই এম প্যাশনেট অ্যাবাউট প্রোভাইডিং কম্প্যাশনেট অ্যান্ড এভিডেন্স বেসড কেয়ার টু মাই পেশেন্ট।" অর্থাৎ আপনি প্রমাণ স্বরূপ আপনি এমন ধরনের সেবা মানুষের জন্য করতে চান যেটা হচ্ছে আপনার প্যাশনও, এবং আপনি বলছেন যে আই বিলিভ দ্যাট আপনি এটা বিশ্বাসও করেন যে এভরি পেশেন্ট ডিজার্ভস ডিগনিটি। তারা সবাই আসলে সম্মানের যোগ্য। তারা সবাই সম্মান পাওয়ার মতোই এবং রেসপেক্ট, অ্যান্ড আই স্ট্রাইভ টু প্রোভাইড দি হাইয়েস্ট কোয়ালিটি অফ কেয়ার পসিবল। অর্থাৎ আপনি আপনার সর্বোচ্চটুকু দিয়ে তাদের জন্য কাজ করে যেতে চান। এবং আপনি চেষ্টা করতে পারেন একটি সুন্দর পজিটিভ সেন্টেন্সে যে দিস ইজ অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ স্যার। অর্থাৎ আপনি থ্যাংক ইউ দিয়ে স্যারকে আপনার প্রশ্ন যে প্রশ্নটা স্যার করেছিল সেটিকে শেষ করতে পারেন। তো এই জায়গা থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা যদি আরো কোনো কিছু এড করতে চান সেটিও আপনি এখানে আমাকে আমাদের সবার সাথে শেয়ার করতে পারেন বা আলোচনাতে যুক্ত হতে পারেন আরকি। তো এরপরে আমরা যে প্রশ্নটা পেতে পারি সেটা হতে পারে যে টেল মি অ্যাবাউট ইউর একাডেমিক ব্যাকগ্রাউন্ড। তো এটার উত্তরটাও আপনি খুব সহজভাবে দিয়ে দিবেন। যেমন, স্যার, আই এম রেজিস্টার্ড নার্স উইথ বিএসসি ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম আপনার ইনস্টিটিউশনের নামটা বলে দিবেন। তারপর বলবেন যে আই হ্যাভ গ্রাজুয়েটেড ইন, আপনি যে সালে পাশ করেছেন সেই সালটা বলবেন, এবং তার সাথে আপনি যুক্ত করবেন যেহেতু আপনার পুরো একাডেমিক ব্যাকগ্রাউন্ড তারা জানতে চেয়েছে, তখন আপনি বলা শুরু করবেন যে বিফোর দ্যাট আই হ্যাভ পাসড এসএসসি। আপনার সালটা বলে দিবেন, হতে পারে এসএসসি ইন 2022 অথবা 2020। তারপর ফ্রম আপনার স্কুলের নামটা বলবেন। তারপর আপনার সেই স্কুলটি কোন বোর্ডের অন্তর্গত ছিল সেই বোর্ডের নামটা আপনি বলবেন, এবং তারপরে আপনি বলবেন যে আপনি এইচএসসি পাস করেছেন একইভাবে। এসএসসির সময় আপনারা যেভাবে বলেছিলেন, এইচএসসির ক্ষেত্রেও আপনারা একইভাবে বলবেন। প্রথমে আপনার পাসিং ইয়ারটা তাদেরকে জানাবেন, তারপর আপনি আপনার কলেজের নামটা বলবেন, এবং আপনি সেই স্কুল বা সরি কলেজটি কোন বোর্ডের আওতায় ছিল সেই বোর্ডের নামটি আপনি বলবেন। সেটা হতে পারে যশোর বোর্ড অথবা ময়মনসিংহ বোর্ড অথবা ঢাকা বোর্ড বা চট্টগ্রাম বোর্ড। এভাবে আপনি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আপনাকে করা হয় সেটির উত্তরটা সুন্দর সাবলীলভাবে দিয়ে দিতে পারবেন। তো একইভাবে এখান থেকেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। তো এরপরে আপনাকে প্রশ্নতে জানতে চাইতে পারে যে টেল মি অ্যাবাউট ইউর কারেন্ট প্রফেশন। অর্থাৎ আপনি বর্তমানে যে পেশায় আছেন সেই পেশা সম্পর্কে আপনাকে জানতে চাইতে পারে। এটাকে আমরা অপশনাল বলছি কারণ আমাদের অনেকে এখানে হয়তো থাকতে পারেন যে যারা এখন কোনো জবে নেই, যারা হয়তো একেবারেই ফ্রেশার অথবা একেবারে নবীন, তারা নতুন করে কর্মক্ষেত্রে প্রবেশ করতে চাচ্ছেন। তো যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে তো আপনার ক্ষেত্রে এই প্রশ্ন প্রযোজ্য না। কিন্তু আপনি যদি অলরেডি এক্সপেরিয়েন্সড হয়ে থাকেন, অলরেডি কোনো কর্মক্ষেত্রে আপনি অলরেডি কাজ করছেন, সেক্ষেত্রে এই প্রশ্নটা আপনাকে করা হতে পারে। তো একইভাবে আপনি সুন্দরভাবে এখানে আনসার দিতে পারেন যে, "স্যার, নাও আই এম কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এ", আপনার কারেন্ট পজিশনটা বলতে পারবেন। আপনি যে পজিশনে এখন কাজ করছেন সেই পজিশনটি বলবেন। এট, তারপর আপনি আপনার সেই কারেন্ট যে ওয়ার্ক প্লেস অর্থাৎ যে প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন সেই প্রতিষ্ঠানের নামটা আপনি জানিয়ে দেবেন। এবং তারপর একই সেন্টেন্স, যে সেন্টেন্সটা আমরা উপরে আমার অ্যাবাউট মাইসেলফ এ বা অ্যাবাউট ইয়োরসেলফ এ আপনি বলেছিলেন সেই সেন্টেন্সটা আপনি এখানে আনতে পারেন যে আই উড লাইক টু কন্টিনিউ মাই ক্যারিয়ার ইন মিডওয়াইফারি অ্যান্ড মেক এ পজিটিভ ইম্প্যাক্ট অন দি লাইফস অফ মাই পেশেন্টস। অর্থাৎ এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমরা সবসময় একটা লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কিন্তু সবাই জানতে চাই, এবং যখন ভাইবা বোর্ডে যে স্যারেরা থাকবেন তারা যখন জানতে পারবেন যে আপনার আসলে এই প্রফেশন বা এই পেশা বা এই ক্যারিয়ারে আসার উদ্দেশ্যটাই হচ্ছে মানুষের জীবনে অবদান রাখা, মানুষকে সহযোগিতা করা, এবং তখন যখন এটা সুন্দরভাবে আপনি বলবেন যে আই ওয়ান্ট টু মেক পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য লাইফস অফ মাই পেশেন্ট, যে রোগীরা থাকবে তাদের জীবনে একটা আমূল পরিবর্তন, ভালো পরিবর্তন আমি আনতে চাই। এই লাইনটা কিন্তু আপনাকে আপনার যে ইমেজ বা আপনার প্রতি তাদের যে ধারণা, সুন্দর একটি ধারণা তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি। এরপর আপনি আরো যুক্ত করতে পারেন যে স্যার, আই এম প্যাশনেট অ্যান্ড প্রোভাইডিং কম্প্যাশনেট অ্যান্ড এভিডেন্স বেসড কেয়ার টু মাই পেশেন্টস, এবং বলবেন যে আই বিলিভ দ্যাট এভরি পেশেন্ট ডিজার্ভস টু বি ট্রিটেড উইথ ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট।
আপনি এভাবেই অ্যান্সারটা শেষ করতে পারেন যে প্রত্যেকটি রোগী আসলে তার সম্মান এবং যে শ্রদ্ধা এটা পাওয়ার দাবিদার। তাদেরকে আমাদের সে সম্মান এবং শ্রদ্ধা দিতে হবে, কেননা তারা আমাদের কাছে আসলে বিপদে পড়েই তারপর আমাদের কাছে আসে। তো তারা হয়তো অনেক বেশি রোগাক্রান্ত থাকেন, তো সেই জায়গা থেকে আমরা যদি তাদের পাশে দাঁড়াই, তাদের প্রতি যদি আরো সহানুভূতির হাতটা বাড়িয়ে দেই, তাদেরকে যদি আমরা আরো সুস্থ করে তুলতে পারি, তাহলে এটাই তো আমাদের আসলে সবচেয়ে বড় সার্থকতা মানুষ হিসেবে। তো আপনি এই লাইনটাতে সুন্দর করে শেষ করবেন যে আই স্ট্রাইভ টু প্রোভাইড দি হাইয়েস্ট কোয়ালিটি অফ কেয়ার পসিবল। অর্থাৎ আপনি আপনার সর্বোচ্চটুকু দিয়ে তাদের জন্য কাজ করতে চান, আর্তমানবতার সেবায় কাজ করতে চান। এই লাইনটি যদি আপনি যুক্ত করেন, তাহলে খুব সুন্দর একটি ভাইবা শুরু বা আরম্ভ হবে বলে আমরা মনে করি। তো এই জায়গাগুলোতে আপনারা সবাই একটু প্রিপারেশন নেবেন। আপনি যদি চান যে এই লাইনটাকে আরো কিভাবে সহজ করতে চান, সেভাবে করে আপনি আপনার মতো করে প্রস্তুতি নিয়ে এটাকে মুখস্থ করতে পারেন। তো এরপরে একটি জেনারেল একটি প্রশ্ন, যে প্রশ্নটা আপনাকে করা হতে পারে, যেটা হচ্ছে আপনি কেন এই প্রফেশনে জয়েন করতে চাচ্ছেন। অর্থাৎ যখন আপনি অন্যান্য প্রশ্নের উত্তরে আপনার এই কথাগুলো চলে আসবে, কিন্তু যদি আলাদা করে আপনাকে এই প্রশ্নটা করা হয়, তখন আপনি এভাবে অ্যান্সার দিতে পারেন যে আই এম প্যাশনেট অ্যাবাউট হেল্পিং পিপল and making a difference in their lives as a midwife। অর্থাৎ আমি খুবই প্যাশনেট, অর্থাৎ আমার এই সম্পর্কে কাজ করার জন্য খুবই প্যাশন কাজ করে, অর্থাৎ আমার আবেগ কাজ করে এখানে, যেটা হচ্ছে মানুষকে সহযোগিতা করা and making a difference in their lives, এবং তাদের জীবনে একটা পরিবর্তন আনা। অর্থাৎ কেউ যদি অসুস্থ থেকে সুস্থতার দিকে যায়, নিশ্চয়ই তার জীবনে একটা আমূল পরিবর্তন আসে। আমরা জানি যে একজন বাবা যদি অসুস্থ থাকেন, সেখানে আসলে পুরো পরিবারটা কিন্তু একটা দুশ্চিন্তাগ্রস্ত সময় পার করে। কেননা যিনি সংসারের জন্য আয় করছেন, পরিবারের জন্য আয় করছেন, তিনি যখন অসুস্থ হয়ে পড়েন, তো বাকিরা আসলে দুশ্চিন্তা করে যে কিভাবে আসলে তাদের জীবনটা চলবে। অর্থাৎ তাদের টিউশন ফিস হয়তো জমে যাবে, তাদের অন্যান্য খরচ যেগুলো তাদের প্রত্যেক দিনের খরচ রয়েছে, সেগুলো আসলে কিভাবে তারা মেটাবেন, তারা খুব টেনশনে পড়ে যান, হিমশিম খান। তো সেখান থেকে আপনারা বলতে পারেন যে হেল্পিং পিপল হতে পারে আপনার একটা অন্যতম গোল বা উদ্দেশ্য, কেন আপনি এই প্রফেশন আসতে চাচ্ছেন। এবং আপনি আরো বলতে পারেন, এখানে আছে যেমন লেখা, আই ক্যান ইউটিলাইজ মাই স্কিলস অ্যান্ড নলেজ। অর্থাৎ আপনি যে এতদিন ধরে পড়াশোনা করেছেন, আপনি নিশ্চয়ই কিছু স্কিল অর্থাৎ দক্ষতা অর্জন করেছেন। দক্ষতার পাশাপাশি আপনি সেখানে এসে জ্ঞান অর্জন করেছেন। অর্থাৎ স্কিলস অ্যান্ড নলেজ খুব গুরুত্বপূর্ণ দুইটা শব্দ এই প্রশ্নের ক্ষেত্রে। আপনারা এই শব্দ দুটো অবশ্যই বলবেন যে আই ক্যান ইউটিলাইজ, অর্থাৎ আমি আমার যে দক্ষতা এবং জ্ঞান রয়েছে সেটিকে ব্যবহার করে প্রোভাইড কোয়ালিটি কেয়ার। কোয়ালিটি কেয়ার বলতে আমরা বোঝাচ্ছি একেবারে গুণগত যে সেবাটা রয়েছে, যে কেয়ারটা আমরা আমাদের রোগীদের প্রতি করতে পারি, সেটা আপনি করতে চান। স্পেশালি দোজ ইন ভার্নারেবল পপুলেশন। ভার্নারেবল পপুলেশন বলতে আমরা জানি যে আমরা যে কোনো একটি হসপিটালে যদি আমরা প্রবেশ করে দেখতে পারি যে আমাদের যে পরিমাণ ডাক্তার আছেন, যে পরিমাণ নার্স আছেন, সিস্টার আছেন, সেই তুলনায় কিন্তু আমাদের রোগী অনেক বেশি। তো আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু থাকতে হবে যে এই অল্প পরিমাণে মানুষ নিয়ে, অল্প পরিমাণের সুযোগ সুবিধা নিয়ে কিভাবে আসলে তাদেরকে সর্বোচ্চ কেয়ারটা করা যায়। অর্থাৎ আপনি তাদেরকে কোয়ালিটি কেয়ারটা আপনার রোগীকে করতে চান। অর্থাৎ এই যে আমি শব্দগুলো বলছি যে ইউটিলাইজ মাই স্কিল অ্যান্ড নলেজ, এটাকে আপনি বাংলাতেও বলতে পারেন যে আপনার দক্ষতা এবং জ্ঞানকে আপনি সর্বোচ্চভাবে ব্যবহার করতে চান। আপনার উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্যটা হচ্ছে একটি গুণগত সেবা, গুণগত মানের সেবা যেন আপনি আপনার রোগীকে প্রদান করতে পারেন। ঠিক আছে? তারপর আপনি এভাবে সেন্টেন্সটা শেষ করতে পারেন, দ্য অপরচুনিটি টু লিড অ্যান্ড মেন্টর জুনিয়র স্টাফ and contribute to providing healthcare system is also very appealing to me। এই লাইনটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? আপনি এটাকে একটা সুযোগ হিসাবে নিচ্ছেন। সুযোগটা কি? আপনি আসলে একটি মেন্টর হতে চান। মেন্টর হওয়া মানে আমরা জানি যে আপনি আসলে অন্য যারা আছে, আপনার থেকে যারা জুনিয়র, তাদেরকে আপনি দিক নির্দেশনা দিতে চান। অর্থাৎ আপনার যদি কোনো একজন জুনিয়র থাকে, সে যখন কোনো একটা সমস্যায় পড়ে, সে হয়তো প্রথমে আপনার কাছে চলে আসে সহযোগিতার জন্য, যে আমি এই সমস্যা ফেস করছি, আপনি আমাকে একটু হেল্প করেন, আপনি একটু বলেন যে কিভাবে আমি এই সমস্যার সমাধান করবো। অর্থাৎ তখন আপনি যখন তাকে একটু সুন্দর সমাধান দেন, আপনি কিন্তু তার ভরসার একটা জায়গা হয়ে যাবে। এরপরে যখন তার কোনো প্রয়োজন পড়বে, সে যখন কোনো কিছু নতুন নতুন জানতে চাইবে, শিখতে চাইবে, সে কি করবে? প্রথমে আপনাকে স্মরণ করবে, আপনার কাছে আসবে। অর্থাৎ
আপনার যে জ্ঞান রয়েছে, আপনার যে স্কিল রয়েছে সেটাকে আপনি সবার মধ্যে ছড়িয়ে দিতে চান। অ্যান্ড কন্ট্রিবিউট টু ইমপ্রুভিং হেলথ কেয়ার সিস্টেম। অর্থাৎ আমাদের পুরো দেশে যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাটা আছে সেটাকে আপনি ইমপ্রুভ করতে চান, অর্থাৎ উন্নতি করতে চান। এবং এই জিনিসটা হচ্ছে এক ধরনের আপিলিং, অর্থাৎ আপনার কাছে এই জিনিসটা খুব প্রয়োজনীয়তা মনে হয়। আপনি একজন সেবক হিসাবে আপনি এটাকে সমাজে সবার মধ্যে ছড়িয়ে দিতে চান। অর্থাৎ আপনি যদি এভাবে করে আপনার প্রশ্নের উত্তরটা শেষ করতে পারেন, আমার মনে হয় যে স্যারদের কাজে সেটা খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট বয়ে আনবে আপনার প্রতি। ঠিক আছে? তো আমরা বলব যে আমরা এটাকে আমি একটা অপরচুনিটি হিসাবে নিচ্ছি, যেন আমি আমার জুনিয়র যারা আছে তাদের মেন্টর হয়ে উঠতে পারি। প্লাস আমাদের যে এখন যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাতেও যেন আমি একটা সুন্দর একটা উন্নতি নিয়ে আসতে পারি। অর্থাৎ এভাবে আপনি আপনার প্রশ্নের উত্তরটাকে শেষ করুন। আচ্ছা, এরপরে আমরা আমাদের পরবর্তী টপিকটাতে যাব। অ্যাক্টিভিটিস ফ্রম দি প্রিভিয়াস ইভিনিং অফ দি ভাইবা বোর্ড। অর্থাৎ প্রিভিয়াস ইভিনিং অর্থাৎ আগের দিন সন্ধ্যায় আমাদের কি কি আহ, কাজ আমি করেছি, এটা যদি আমাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে যে আপনি আজকে হয়তো শুক্রবারে আপনার ভাইবাটা অনুষ্ঠিত হচ্ছে বা শনিবারে হচ্ছে, অর্থাৎ আপনাকে শুক্রবারের সন্ধানে জিজ্ঞেস করা হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু ভাইবা বোর্ডে স্যারেরা করে থাকে। তো খুব সহজভাবে আপনি এই প্রশ্নের উত্তরটা দেবেন। হঠাৎ করে আপনার যদি এমন একটা প্রশ্ন করে ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই। আপনি খুব সুন্দরভাবে অ্যান্সারটা শুরু করবেন। আপনি প্রথমেই বলবেন যে, "স্যার, দ্য প্রিভিয়াস নাইট I studied from 7 p.m. to 9 p.m." অর্থাৎ আমি সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত পড়াশোনা করেছি। দেন আই ওয়েন্ট টু বেড অ্যাট 11 p.m. অর্থাৎ আপনি যদি ভাইবা বোর্ডে বলেন যে আপনি রাত 11টায় ঘুমাতে গিয়েছেন, অর্থাৎ আমরা জানি যে আর্লি টু বেড আর্লি টু রাইজ, অর্থাৎ আগে আগে ঘুমোতে যাওয়া খুব ভালো একটা অভ্যাস। আপনি এই লাইনটাকে বলতে পারেন যে আমি রাত 11টার সময় ঘুমিয়ে পড়েছি অ্যান্ড হ্যাড এ সাউন্ড স্লিপ, এবং আমার খুব ভালো একটা ঘুম হয়েছে। আপনার এটা বলার আসলে কোনো প্রয়োজনীয়তা নেই যে স্যার আজকে তো ভাইবা ছিল, গত রাতে আমার তো দুশ্চিন্তাতে ঘুমই হয়নি। আমার মনে হয় না যে আপনারা যদি এভাবে উত্তর দেন তাহলে ভাইবা বোর্ডে কোনো ভালো কোনো বা পজিটিভ কোনো ধারণা আপনাদের প্রতি তাদের হবে। তো আমরা সুন্দর করে বলবো যে আমি কালকে পড়াশোনা করেছি ৭টা থেকে ৯টা পর্যন্ত, যেহেতু আমরা জানি যে পরদিন যেহেতু ভাইবা আছে আমাকে তো বেশ কিছু টপিকের উপর পড়াশোনা করতে হবে, প্রস্তুতি নিতে হবে, এবং তারপর আমি একদম 11টা বাজে যখন বেজেছে তখন ঘুমিয়ে গেছি। তারপর আমরা বলতে পারি যে আফটার ওয়েকিং ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালে আমি ঘুম থেকে উঠে আই প্রিপেয়ার টু অ্যাটেন্ড মাই ভাইবা ওয়াক টিল 7 a.m. অর্থাৎ সকালে আমি উঠেও সকাল 7টা পর্যন্ত আমার যে ভাইবার আছে ভাইবার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। সে প্রস্তুতি কিভাবে হতে পারে? সে প্রস্তুতি হতে পারে আপনি হয়তো বা কোনো ডকুমেন্ট পড়েছেন, বই পড়েছেন, হ্যাঁ? অথবা এমন হতে পারে যে আপনি শেষ মুহূর্তে আপনি চাচ্ছেন যে ওই টপিক গুলো আপনি একটু দেখে নিলেন। এ ধরনের প্রস্তুতির সম্পর্কে আপনি তখন বলতে পারেন। তারপর আপনি বলতে পারেন যে আই চেক অল মাই ডকুমেন্টস স্ক্রুপিয়াসলি। অর্থাৎ আমি আমার যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো সব সুন্দরভাবে চেক করেছি। দেখেন এই ধরনের ছোট্ট ছোট্ট শব্দগুলো বা বাক্যগুলো যদি আপনি আনতে পারেন, সেন্টেন্স গুলো যদি আনতে পারেন, এটার মাধ্যমে কি আপনার একটা সিনসিয়ারিটি অথবা আপনি যে সচেতন, আপনি যে এই যে ভাইবাটা হচ্ছে এটা সম্পর্কে যে আপনি অনেক গুরুত্ব দিচ্ছেন সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। কেননা কি আপনি বাসা থেকে বের হওয়ার আগে আপনার সকল কাগজপত্রগুলো ঠিকঠাক আছে কিনা, আপনার অ্যাডমিট কার্ডটা ঠিক মতো আছে কিনা, আপনার অন্য সার্টিফিকেট গুলো আছে কিনা, অথবা যে যে ডকুমেন্ট গুলো আপনাকে নিয়ে যেতে বলেছে ভাইবার জন্য সেগুলো আপনি নিয়েছেন কিনা ব্যাগে ঠিক মতো, সেগুলো আপনি একবার করে চেক করছেন। যেটা আপনার আপনি যে গুরুত্ব দিচ্ছেন, আপনি যে এই জিনিসটাকে আসলেই আপনি এই ধরনের চাকরি করতে চান এটার একটা প্রমাণ। তারপর আপনি বলতে পারেন দেন আই স্টার্টেড মাই জার্নি বাই রিক্সা ফ্রম আজিমপুর টু দি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এখানে আপনি ঢাকা শহরে যেখানে অবস্থান করেন সেই জায়গাটার নাম বলতে পারেন। এবং যেহেতু আপনাদের ভাইবাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, তো এখানে আপনি আপনার ডেস্টিনেশন অর্থাৎ আপনার গন্তব্য যে ছিল বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সেটিকে যুক্ত করে দিবেন। আপনি এখানে যদি রিক্সা আসে রিক্সা আসতে পারেন, আপনি যদি পছন্দ হয় এখানে রিক্সা না বলে বাসের কথা বলতে পারেন, আপনি চাইলে সিএনজির কথা বলতে পারেন, অথবা আপনি চাইলে এমনও বলতে পারেন যে সকালে হয়তো কাছাকাছি কোনো দূরত্ব থেকে আপনি যদি ট্রেনে আসেন আপনি ট্রেনের কথা বলতে পারেন। তারপর আপনি বলছেন যে আই রিচড ইন ফ্রন্ট অফ দি কমিশন মেইন গেট অ্যাট 8 a.m.
অর্থাৎ আপনি কমিশনের মেইন গেটের সামনে সকাল ৮টার মধ্যে উপস্থিত হয়েছেন। অর্থাৎ এই কথাটার মাধ্যমে কিন্তু প্রকাশ পাচ্ছে যে আপনি খুবই সতর্ক ছিলেন, আপনি সচেতন ছিলেন এবং এই ভাইবাটা আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। যে কারণে আপনি সময় হাতে রেখে আপনি একদম সকাল ৮টার মধ্যে উপস্থিত হয়েছেন। তারপর আপনি বলতে পারেন, "I waited about 45 minutes to enter the commission." তারপর আপনি ৪৫ মিনিটের মতো অপেক্ষা করেছেন গেটে ঢোকার জন্য। কেননা আমরা জানি যে একটি নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া থাকে। ওই নির্দিষ্ট টাইমেই গেট খোলা হয় এবং তখন আপনি ভেতরে প্রবেশ করেন। আপনি তারপর বলবেন, "Then the staff requested to keep all my personal accessories inside the commission's locker." তারপর আমরা যেহেতু জানি যে এই ধরনের ভাইবা গুলোতে আসলে আপনার সাথে যদি পার্সোনাল যেসব অ্যাক্সেসরিজ গুলো থাকে সেগুলো নিয়ে প্রবেশ করা যায়। তাদের ওখানে লকার সিস্টেম আছে। ওই লকার সিস্টেমে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রেখে যেতে হবে। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ওই লকার সিস্টেমের থেকে বা ওখান থেকে আসলে আপনার জিনিসপত্রগুলো কখনোই হারাবে না। তো ওখানে আপনি নিশ্চিন্তে আপনার যে সাথে যে জিনিসগুলো থাকবে, ব্যাগ থাকতে পারে, অন্যান্য আপনার হয়তোবা একটা পানির বোতল থাকতে পারে। সেটা হয়তো আপনাকে সাথে নিতে দিতে পারে, বাট অন্যান্য যা কিছু আছে আপনাকে লকারে রেখে যেতে হবে। তারপর আপনি বলবেন যে, "I observed that all staffs were very much cordial and cooperative." এই লাইনটা কিন্তু আসলে বলা খুব দরকার। কেননা আপনি যখন ওখানে ভাইবা দিতে গিয়েছেন, আপনার সাথে ওখানে যত স্টাফরা ছিল অর্থাৎ ওখানকার যারা অফিসার ছিল তারা সবাই খুব কর্ডিয়াল অর্থাৎ খুবই আন্তরিক ছিল এবং কোঅপারেটিভ। সবাই আপনাকে খুব সহযোগিতা করেছে। কোথায় যেতে হবে, কোন রুম কোথায়, আপনি তো গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে, "ভাই ৩০২ নাম্বার রুমটা কত তলায়?" তার হয়তো আপনাকে লিফটটা দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি এটাকেও বলবেন যে তারা সবাই খুব আন্তরিক ছিল, সবাই আপনাকে সহযোগিতা করেছে। এবং তারপর আপনি বলতে পারেন যে, "I am very much pleased." আমি খুবই সন্তুষ্ট টু সি দেয়ার হসপিটালিটি। তারা যেভাবে আপনাকে হসপিটালিটি দিয়েছে অর্থাৎ আপনাকে আতিথেয়তা দিয়েছে সেটার ব্যাপারে আপনি খুবই প্লিজড অর্থাৎ আপনি সচেতন বা আন্তরিক। তারপর আপনি বলতে পারেন, শেষ করতে পারেন যে, "আফটার দ্যাট দ্য অথরিটি চেকড মাই রেজিস্ট্রেশন নাম্বার." তারপর হচ্ছে অথরিটি ওখানে অর্থাৎ দায়িত্বশীল যে কর্মকর্তা আছে সে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা চেক করেছে অ্যান্ড রিকোয়েস্টেড মি টু জয়েন দ্য ভাইভা এবং আপনাকে একটা যথাস্থানে বসতে বলেছে বা আপনাকে বলেছে পরবর্তীতে আপনার করণীয় কি। অর্থাৎ এভাবে কিন্তু আপনি আপনাকে যদি প্রশ্নটা করা হয় যে এই ভাইভা বোর্ডে আসার আগে আপনি কি কি করে আসলেন সেটাকে খুব সুন্দরভাবে আপনি উত্তরটা দিয়ে দিতে পারেন। তো আমরা অনেকগুলো টপিক শুনলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে এখনই করে ফেলতে পারেন অথবা আপনারা খাতায় লিখে রাখতে পারেন। আমাদের পুরো স্লাইডটা শেষ করার পর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তখন আমাকে সেই প্রশ্নগুলো আপনারা করতে পারেন। এখানে প্রশ্ন করা নিয়ে কেউ কোনো সংশয় বোধ করেন না যে ভাইয়া কি মনে করবে এই প্রশ্নটা আমি করব। এরকম ভাবার কোনো কারণ নেই। আপনারা মন খুলে প্রশ্নটা করতে পারেন। আচ্ছা, এবার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে আপনাকে যদি মিডওয়াইফ এই জেনারেল অ্যাক্টিভিটিস অর্থাৎ সেখানে যে সাধারণ যে কার্যক্রমগুলো আছে সেগুলো নিয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আপনি আসলে কিভাবে আনসার দিবেন? তো আমরা জানি যে রোল অফ এ মিডওয়াইফারি ইন ম্যাটারনাল নিউবর্ন অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস এই জিনিসটাকে আমরা কয়েকটা পয়েন্টে ভাগ করেছি। যেমন প্রথম পয়েন্টটাতে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আরেকটু জুম করা যায় তাহলে মনে হয় দেখতে একটু সুবিধা হতো। আচ্ছা, অ্যান্টিনেন্টাল কেয়ার প্রথমে আমরা এই টপিকটাতে ভাগ করেছি। এটাকে আরেকটু জুম করা যায়? তাহলে আমাদের মনে হয় সবার দেখতে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, থ্যাংক ইউ। আশা করি এখন সবাই আরো ভালোভাবে দেখতে পাচ্ছেন আরকি। আ তো এটার মধ্যে কি থাকবে? যেমন এটার মধ্যে থাকবে হচ্ছে রেজিস্টার অ্যান্ড মনিটর প্রেগন্যান্সি। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে চেক ভাইটাল সাইন অ্যান্ড ফেটাল গ্রোথ। অর্থাৎ যে সাইন গুলো আছে, গ্রোথ ঠিকঠাক আছে কিনা এগুলো আমরা দেখতে পারি। তারপর অ্যাডভাইস অন নিউট্রিশন অর্থাৎ আপনি পুষ্টি যে ব্যাপারগুলো থাকবে অর্থাৎ মাকে যে ধরনের পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে সেগুলো সম্পর্কে যেসব অ্যাডভাইস অর্থাৎ উপদেশ দেওয়া সেগুলো এখানে আসতে পারে। তারপর স্ক্রিন ফর কমপ্লিকেশন অর্থাৎ তার কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা, তার হয়তো ঘুম না হওয়া হতে পারে অথবা অন্য কোনো ধরনের শারীরিক জটিলতায় একজন মা ভুগতে পারে এটার সম্পর্কে। তারপর হচ্ছে টিটেনাস ইনফেকশন তার আছে কিনা অথবা বার্ড ডেঞ্জার সাইন অর্থাৎ জন্মদানের কোনো ডেঞ্জার সাইন অর্থাৎ বিপজ্জনক কোনো চিহ্ন আছে কিনা সেগুলো আপনারা আসলে দেখাটা হচ্ছে এই অ্যান্টিনেন্টাল কেয়ার। এর পরেরটা হচ্ছে ইন্টারপার্টাম কেয়ার। এর মধ্যে থাকতে থাকতে পারে হচ্ছে
লেবার প্রোগ্রেসটা আমরা দেখি। তারপর হচ্ছে প্রোভাইড ইমোশনাল সাপোর্ট, এটা খুব প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। তাকে অর্থাৎ মানসিকভাবে তাকে হচ্ছে এক ধরনের সাপোর্ট দেওয়া। তারপর হচ্ছে এনশিওর ক্লিন অ্যান্ড সেফ ডেলিভারি, অর্থাৎ ক্লিন এবং সেফ ডেলিভারি যেন হয় সেটাকে নিশ্চিত করা। তারপর অ্যাসিস্ট ইন চাইল্ড বার্থ, অর্থাৎ চাইল্ডকে যে জন্মদান প্রক্রিয়া তাকে সহযোগিতা করা। তারপর হচ্ছে ম্যারেজ কমপ্লিকেশন অর রেফার ইফ নিডেড, অর্থাৎ এগুলো আপনারা আপনাদের মতো করে পড়ে নিতে পারেন। তারপর হচ্ছে আমরা ফ্যামিলি প্ল্যানিং এবং রিপ্রোডাক্টিভ হেলথ, এখানেও আমরা আসলে আমাদের যে কার্যক্রম আছে সেটা আহ, করি, সে ধরনের অ্যাক্টিভিটিস আমাদের থাকে। তারপর হচ্ছে পোস্টারট্রিয়াম কেয়ার, এখানেও আমাদের আহ, কাজগুলো থাকবে। হ্যাঁ, তারপরে হচ্ছে নিউনেটাল কেয়ার, এখানে হচ্ছে সম্ভবত শিশুর 0 থেকে 28 দিন পর্যন্ত এই সময়টাকে হচ্ছে সম্ভবত বোঝাচ্ছে। ঠিক আছে। এবং তারপর থাকে হচ্ছে ইমিউনাইজেশন, এগুলো আপনারা পড়ে নেবেন এবং আপনারা সবাই আশা করি যে জানেন এই সম্পর্কে। তারপর হচ্ছে কমিউনিটি হেলথ, তারপর হচ্ছে, কারণ এখানে কমিউনিটি হেলথ বলতে ওখানে হচ্ছে আপনাকে হোম ভিজিট, অর্থাৎ সেখানে তার বাড়িতে গিয়েও তাকে আসলে দেখা লাগতে পারে বা খোঁজ খবর রাখার যে ব্যাপারটা থাকে সেটা আসতে পারে। তারপর হচ্ছে রেকর্ড কিপিং অ্যান্ড রিপোর্টিং, এই যে পেশেন্ট আপনার থাকছে তার যে রেকর্ড, অর্থাৎ তার ক্ষেত্রে কি কি ঘটছে সেগুলো সম্পর্কে আপনারা হচ্ছে রেকর্ড রাখবেন এবং হচ্ছে সেই রিপোর্টিংটাও হয়তো বা কোথাও করা লাগতে পারে সেটা রাখবেন। এবং এমার্জেন্সি রেসপন্স, এমন হতে পারে যে সে হয়তো বা আপনার কাছে আসতে পারেনি, আপনাকে হয়তো মোবাইল ফোনের মাধ্যমে রিচ করার ট্রাই করছে যে আমি তো এই সমস্যায় সম্মুখীন হচ্ছি, আমার সমাধানটা কি হতে পারে। অর্থাৎ এভাবে করে সুন্দর করে আপনাদের যে অ্যাক্টিভিটিস গুলো থাকবে সেটাকে হচ্ছে আপনি বলতে পারেন। এবং শেষে আপনি একটা লাইন যুক্ত করে দিতে পারেন যেটা আমরা এখানে দিয়ে দিয়েছি, যে গার্ডিয়ানস অফ ওমেন্স হেলথ অ্যান্ড নিউবর্ন, অর্থাৎ আপনি হচ্ছে গার্ডিয়ান হয়ে যান ওই মায়ের স্বাস্থ্যের কারণে এবং যে নতুন যে নিউবর্ন অর্থাৎ যে নবজাতক যে জন্ম নিল তার জীবনের জন্য, অর্থাৎ আপনি হচ্ছে সেই মা এবং নবজাতকের গার্ডিয়ান। এভাবে আপনি আপনার অ্যান্সারটা সুন্দর করে শেষ করতে পারেন। তো এরপরে আমরা আসি যে কেন আপনি এই মিডওয়াইফারিকে পেশা হিসাবে বেছে নিবেন, বা অলরেডি যারা যারা নিয়েছেন তারা তো নিয়েছেন। তো এখানে আপনি সুন্দর করে উত্তরটি দিবেন। যেমন আপনি বলতে পারেন যে এটা হচ্ছে এমন একটি পেশা যার মাধ্যমে নিজের জীবনমান উন্নয়নের সাথে সাথে অপরের জীবনও বাঁচানো যায়। এটি আসলে খুব বড় একটা লাইন এবং এটা আসলে খুব সত্য একটা কথা। কেননা এখান থেকে আসলে যত মানুষের দোয়া পাওয়া যায়, যত ভালোবাসা পাওয়া যায় এবং পাশাপাশি হচ্ছে নিজের যে সন্তুষ্টি সেটা আসলে পাওয়া যায়। আমরা জানি যে যখন আমার কোন একটা কাজের জন্য কারো মুখে হাসি ফোটে, এর থেকে তো বড় পাওয়া আমাদের জীবনে আসলে খুব বেশি কিছু নেই। অর্থাৎ যারা এই পেশা হিসেবে নার্সিং বা মিডওয়াইফারিকে কতটা অর্থবহ হতে পারে তা সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে সারা পৃথিবী ইতোমধ্যে আরেকবার অনুধাবন করছে। কেননা আমরা জানি যে এর আগে যে আপনার এই ধরনের বৈশ্বিক যে মহামারী রোগগুলো হয়েছিল সেগুলো কিন্তু অনেক আগে ছিল। তো আমরা কি করতে পারি সেক্ষেত্রে করোনাকে উদাহরণ হিসাবে আনতে পারি, যেহেতু করোনা আমরা জানি যে 2020 সালে, খুব বেশি দিন আগের কথা না। আমরা কিন্তু তখন দেখেছি যে সারা পৃথিবী এই যে আমরা যারা আছেন, আপনারা যারা আছেন যে মিডওয়াইফারি, এটা আসলে কতটা প্রয়োজনীয় ছিল সবার জন্য। দেখা গেছে আমরা এমনও ঘটনা দেখেছি যে সন্তান হয়তো মাকে ফেলে রেখে চলে গেছে, অথবা বাবা মাকে দেখছে না, অথবা বাবা হয়তো সন্তানের কাছে যাচ্ছে না কেননা সন্তান হয়তো করোনায় রোগাক্রান্ত। তখন কিন্তু একমাত্র এই যারা সেবক হিসাবে আছেন, যারা মিডওয়াইফার হিসাবে আছেন, যারা স্টাফ নার্স হিসাবে আছেন, তারাই কিন্তু এই ধরনের রোগীর পাশে দাঁড়িয়েছে। নিজেদের কথা চিন্তা করেনি, নিজেদের পরিবারের কথা চিন্তা করেনি। কারণ সে কিন্তু চিন্তা করেনি যে আমি যদি তার পাশে গিয়ে এখন দাঁড়াই, পরবর্তীতে আমার পরিবারের যে সদস্যরা আছে তারাও তো এখানে রোগাক্রান্ত হয়ে যেতে পারে। সে কিন্তু কখনো এই ধরনের চিন্তা তার মাথায় আসে না। সে সবসময় চিন্তা করে যে কিভাবে অন্যের জীবনটাকে বাঁচানো যায়, অন্যের জীবনটাকে আরো ভালো করা যায়, তাকে রোগ মুক্তি দেওয়া যায়। তো এখানে এই লাইনটা আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারেন যে করোনা পরিস্থিতি তো সারা পৃথিবী দেখেছে যে মিডওয়াইফারি আসলে কতটা গুরুত্বপূর্ণ সবার জীবনে, কতটা অর্থবহ হতে পারে। এরপর আপনি বলতে পারেন যে এই পেশা যেমন জনহিতকর, পাশাপাশি এই পেশার মাধ্যমে হচ্ছে অনেক সুযোগ রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে এবং পুরস্কারে পরিপূর্ণ। অর্থাৎ এই পেশাতে অনেক সুযোগ রয়েছে। আমরা দেখেছি যে এই পেশাতে আপনি আসলে আপনার ক্যারিয়ারকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারেন।
তারপর হচ্ছে আপনি অন্যদেরকে শেখানোর সুযোগটা পাবেন। এই পেশাতে অনেক চ্যালেঞ্জ আছে। কারণ প্রতিদিন আপনার কাছে নতুন, নতুন চ্যালেঞ্জ আসছে, নতুন, নতুন সমস্যা আসছে, নতুন, নতুন সমস্যা নিয়ে রোগী আপনার কাছে আসছে। হ্যাঁ? সেগুলোকে আপনি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। এরপরে কি? ১ম পয়েন্ট হচ্ছে নিশ্চিত কর্মসংস্থান। দেখেন, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং সদ্য পরিবর্তিত স্বাস্থ্য ব্যবস্থায় আগামী জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পেশাদার নার্সদের অভূতপূর্ণ চাহিদা হবে। কেননা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জনসংখ্যা কিন্তু দিনকে দিন বাড়ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই সাথে, সাথে কিন্তু হসপিটাল বাড়ছে। অর্থাৎ একটা হসপিটাল যখন প্রতিষ্ঠা হচ্ছে, সেখানে কিন্তু অবশ্যই দক্ষ একজন পেশাদার নার্স প্রয়োজন। অর্থাৎ এই চাহিদা কিন্তু সবসময় আস্তে, আস্তে বাড়বে এবং এটা শুধু জাতীয় না। আমরা যদি বিদেশে তাকাই, বিদেশেও বাড়বে। অর্থাৎ একসময় যদি বাংলাদেশ সুনাম অর্জন করতে পারে, তখন কিন্তু বাংলাদেশ থেকে যে পেশাদার নার্স যারা আছে, তারা কিন্তু বিদেশের বিভিন্ন দেশে গিয়ে তাদের সেবা প্রদান করতে পারবে। ঠিক আছে? তারপর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উন্নত দেশে প্রশিক্ষিত নার্স এবং মিডওয়াইফারি কর্মকর্তার চাহিদা প্রখরভাবে অনুভব করছে। অর্থাৎ আমরা বাইরের যে দেশগুলো দেখছি, অর্থাৎ ইউরোপের যে দেশগুলো রয়েছে, আমেরিকার মতো যে উন্নয়নশীল উন্নত দেশগুলো রয়েছে, তারাও আসলে এর যে চাহিদা আছে সেটাকে অনুভব করছে। ২ নাম্বার পয়েন্ট আপনারা বলতে পারেন যে এটা হচ্ছে বহুমুখী কর্মক্ষেত্র। কেননা দেখেন, নার্সিং এবং মিডওয়াইফারির মতো বিচিত্র পেশা কিন্তু খুব কম আছে। আপনি কিন্তু স্বাস্থ্য শিল্পকে শুধুমাত্র হাসপাতাল কেন্দ্রিক ভাবার এখন আর কিন্তু অবকাশ নেই। আমরা এখন জানি হাসপাতাল ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা এখন দেখি যে একজন পেশাদার নার্স বা একজন ডাক্তার কিন্তু সেখানে থাকেন। অর্থাৎ শিশুরা কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে, তাদের জন্য প্রয়োজন হতে পারে। সরকারি এবং বেসরকারি সংস্থা, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা এখন দেখতে পারি যে একজন পেশাদার নার্স সেখানে থাকতে পারে। হ্যাঁ, বেসরকারি যে বিভিন্ন সংস্থা আছে, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেখানে আমরা দেখতে পারি। তারপর তৈরি পোশাক শিল্প, আমরা জানি যে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে একসাথে হয়তো ১০,০০০ ১৫,০০০ শ্রমিক কাজ করছে। অর্থাৎ হঠাৎ করে কিন্তু তার কেউ না কেউ ওখান থেকে অসুস্থ হয়ে পড়তে পারে। তারপর আমরা এখন দেখছি যে হোম কেয়ার প্রতিষ্ঠান যেটা আছে, অর্থাৎ এখন আমরা দেখতে পাই যে অনেকেই আসলে বাবা-মা দুজনেই হয়তোবা দেখা যায় যে চাকরি করেন। তারা সকালবেলা বের হয়ে যায়। তাদের শিশুকে একটা নিরাপদ স্থানে তারা রাখতে চান। অর্থাৎ তখন তারা কি করেন? হোম কেয়ার নামক একটা জায়গাতে হচ্ছে সেখানে রাখেন। অথবা আমরা দেখতে পারি যে বাবা-মা যখন বৃদ্ধ হয়ে যায়, সবসময় আসলে চাইলেও হয়তো বাবা-মাকে সাথে রাখা যায় না। তখন কি হয়? বাবা-মাকে হোম কেয়ার প্রতিষ্ঠানে দিতে হয়। অর্থাৎ ওই ধরনের যে জায়গাগুলো আছে, হোম কেয়ার বলি অথবা চাইল্ড কেয়ার বলি, সেখানেও কিন্তু মিডওয়াইফারি কর্মকর্তাদের কর্মসংস্থান তৈরি করার সুযোগ কিন্তু অলরেডি সৃষ্টি হয়েছে। এরপরের পয়েন্টে আমরা বলতে পারি যে দুর্দান্ত ক্যারিয়ারের সুযোগ। অর্থাৎ দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন স্তরে যোগ্যতা অর্জন করার সাথে, সাথে কিন্তু একজন নার্স বা মিডওয়াইফারি ক্রমাগত ক্যারিয়ারে হুম। অগ্রসর হন। অর্থাৎ তিনি ক্যারিয়ার শুরু করেন তার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে এবং ধীরে, ধীরে কিন্তু তিনি সিনিয়র স্টাফ নার্স, নার্স ম্যানেজার, নার্স সুপারভাইজার বা নার্স শিক্ষক সহ শিক্ষক এ ধরনের অনেক আকর্ষণীয় এবং সম্মানজনক পদে কিন্তু তারা যেতে পারে। ঠিক আছে? তো এমন ভাবার কোনো কিছু নেই যে আমি শুরু করছি এই জায়গা থেকে, এখানেই আমি থেমে থাকবো কিনা। না, আপনি যদি সেই মেধা, যোগ্যতা এবং অভিজ্ঞতা আপনার থাকে, তাহলে কিন্তু আপনি আস্তে, আস্তে আরো উপরের দিকে উঠতে পারবেন। এজন্য আমরা এটাকে বলছি দুর্দান্ত একটি ক্যারিয়ারের সুযোগ। তারপর ৪ নম্বর পয়েন্ট হচ্ছে অসহায় এবং সুবিধা বঞ্চিত যে লোক আছে, তাদেরকে সহযোগিতা করার সুযোগ। দেখেন, আপনি যখন এই ধরনের একটি পেশাকে বেছে নেন, তখন কিন্তু আপনার সকল ধরনের মানুষকে আপনার সহায়তা করার একটা সুযোগ হয়। এর মধ্যে থেকে যারা অসহায়, যারা সুবিধা বঞ্চিত, তাদেরকে কিন্তু আপনি সহযোগিতা করতে পারেন। যেটা অন্য পেশার মানুষ চাইলেই হয়তো করতে পারে না। আপনি চাইলে একজন বয়স্ক মানুষের যত্ন নিতে পারেন, একজন শিশুর যত্ন নেওয়া যায় বা গর্ভকালীন একজন মা যখন থাকেন, তার পরিচর্যা নেওয়া যায়। হ্যাঁ? তো এটি পুরো সমাজে কিন্তু একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কেননা আপনার মধ্যে ওই ধরনের মানসিকতাটা কিন্তু তৈরি হয়। এরপর আমরা আসি যে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। এই জিনিসগুলো জানা থাকলে আমাদেরকে যদি ভাইবা বোর্ডে প্রশ্ন করে, তাহলে দেখা যাবে আমাদের উত্তর দেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এর মধ্যে ১ম এ হচ্ছে আমাদের মন্ত্রণালয়। আমরা জানি যে আমাদের এই মন্ত্রণালয়টার নাম হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। হুম? এখানে আমরা কি ধরনের গুরুত্বপূর্ণ কার্যক্রম তারা করে থাকে? তারা হচ্ছে স্বাস্থ্যসেবার নীতি এবং পরিকল্পনাগুলো নির্ধারণ করেন। অর্থাৎ সরকার নির্ধারণ করেছে কি ধরনের নীতিতে আপনারা আগাবেন। হ্যাঁ? এবং ওখান থেকেই তারা আসলে পরিকল্পনাগুলো করে দেন। এবং এগুলো যেন পরিচালনা যারা করবেন,
হ্যাঁ, এবং দায়িত্বপ্রাপ্ত যে সরকারি প্রতিষ্ঠান থাকে তাদের সাথে কিন্তু তারা সবসময় যোগাযোগ রক্ষা করে। এরপরে ২ নম্বরে আপনারা বলতে পারেন যে স্বাস্থ্য অধিদপ্তর, যেটাকে আমরা বলি হচ্ছে হেলথ সার্ভিস। এখানে তারা কি কার্যক্রম নেন? তারা হচ্ছে দেশের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে বাস্তবায়ন করে এবং তদারকি করে। অর্থাৎ সকল পুরো যে প্রক্রিয়াটা সারা দেশে হচ্ছে, বিভিন্ন স্বাস্থ্যসেবার যে কার্যক্রমগুলো হচ্ছে, টিকাদান কর্মসূচি হতে পারে, অন্যান্য যে ধরনের কার্যক্রমগুলো হতে পারে, হ্যাঁ? গর্ভবতী মাদের নিয়ে যদি কোনো কার্যক্রম হয়ে থাকে, এই জিনিসগুলো কিন্তু তারা আসলে বাস্তবায়ন করে। আসলে সত্যিকার অর্থে হচ্ছে কিনা, কিভাবে এটা করা যেতে পারে এবং তারা কিন্তু তদারকি করে। এরপরে আমরা একটি প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে ICDDRB। তারা কি করে? তারা হচ্ছে উদরময় রোগের গবেষণা করে। নতুন, নতুন টিকা এবং ঔষধ আবিষ্কার করে। তারপর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান করে। হ্যাঁ? যখন আমরা দেখি যে কিছু রোগ যেমন আমরা আজকে নিউজে দেখতে পেলাম যে আ কিছু, কিছু জেলাতে যেমন ময়মনসিংহ অঞ্চলের দিকে যে হাম রোগটা নবজাতকদের মধ্যে খুব বেশি ছড়িয়ে পড়ছে। তারা এই সকল বিষয় নিয়ে আসলে গবেষণা করে। তারপর স্বাস্থ্য শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করতে আসলে কি, কি আরো করা যায়? অর্থাৎ আমাদের মধ্যে তো আমরা দেখতে পাই যে আমাদের মধ্যে সচেতনতার অভাব আছে। আমাদের মধ্যে যে স্বাস্থ্য শিক্ষার অভাব আছে। আমরা কোনো যদি রোগে আক্রান্ত হই, ১ম দিকে আমরা সেটাকে মোটেও গুরুত্ব দিতে চাই না। ডাক্তারের কাছে যেতে চাই না। আমাদের যে পরিচিত নার্স আপা যারা আছেন তাদের কাছে যেতে চাই না। আমরা হয়তো লজ্জা পাই, কোনো কিছু বলতে চাই না। কিন্তু এই জিনিসগুলো যেন আসলে মানুষের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি পায়, মানুষ যেন আরো শিক্ষিত হয়, এই কাজগুলো করে হচ্ছে এই প্রতিষ্ঠান। এরপর আমরা আরেকটা প্রতিষ্ঠান ৪ নম্বরে পাচ্ছি যেটা হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ। তারা আসলে কি করে? জনস্বাস্থ্য বিষয়ক যে গবেষণা আছে এবং বিভিন্ন ধরনের যে প্রশিক্ষণ সারা দেশে হয়ে থাকে, সেই প্রশিক্ষণগুলো তারা পরিচালনা করে। এরপর একটা হচ্ছে বাংলাদেশ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, যেটাকে আমরা সংক্ষেপে সিডিসি বলি। এরা কি করে? দেশব্যাপী রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সম্পর্কিত কাজ এরাই আসলে পরিচালনা করে থাকে। অর্থাৎ কিভাবে রোগ নিয়ন্ত্রণ করা যায় সারা দেশে এবং প্রতিরোধ ব্যবস্থা কিভাবে আসলে গড়ে তোলা যায়। এই ব্যাপারগুলোতে তারা আসলে কাজ করে থাকেন। আপনারা এগুলো ভালোভাবে পড়ে যাবেন। আশা করি এখান থেকে সুন্দরভাবে উত্তর দিতে পারবেন। এরপর আমরা জানি যে একটি জাতীয় স্বাস্থ্যসেবা কমিটি নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। যাদের কাজ হচ্ছে স্বাস্থ্যসেবা সুষ্ঠুভাবে প্রদান করা এবং মানসম্মত সেবা নিশ্চিত করা। এরপর আমরা জানি যে এনজিও স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান রয়েছে। যেমন আমরা জানি যে ব্র্যাক এর কিছু এনজিও আছে যারা হচ্ছে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। তারপর সেভ দ্য চিলড্রেন আছে। তারপর মাইম নামে একটি প্রতিষ্ঠান আছে। এরাও আসলে সরকারি সহায়তায় স্বাস্থ্যসেবাগুলো প্রদান করে থাকে। ৮ নম্বরে আমরা ন্যাশনাল ড্রাগ অথরিটি অর্থাৎ জাতীয় ঔষধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তাদেরকে কথা বলতে পারি। তারা আসলে কি করেন? সারা দেশে ঔষধের যে মান আমরা দেখি যে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি যারা আছে তারা তো ঔষধ তৈরি করে। কিন্তু সেই ঔষধগুলোর মান ঠিক আছে কিনা? সেগুলো আসলেই মানুষের শরীরের জন্য উপকারী কিনা? বা শরীরে অন্য কোনো ক্ষতি করছে কিনা? সেগুলো সম্পর্কে তারা মানগুলো নিয়ন্ত্রণ করে এবং অনুমোদন প্রদান করে। অর্থাৎ ওই ওষুধটা আসলে বাজারজাত করা যাবে কিনা, সেটা বিক্রি করা যাবে কিনা, জনগণ সেটাকে গ্রহণ করবেন কিনা, এ ধরনের অনুমোদন তারা দিয়ে থাকে। ৯ নম্বরে আছে হচ্ছে জাতীয় ভ্যাকসিন ইনস্টিটিউট অর্থাৎ বিভিন্ন রোগের ভ্যাকসিন প্রস্তুত করে এবং সরবরাহের কাজ তারা করে থাকে। আমরা দেখেছি যে করোনার সময় আমরা যে ভ্যাকসিনের জন্য মানুষ আসলে কত দৌড়াদৌড়ি করেছে। হ্যাঁ? এই ভ্যাকসিন ইনস্টিটিউট এর কাজ হচ্ছে এই ধরনের ভ্যাকসিন নিয়ে কাজ করা। তারপর আমরা জানি যে একটি দাতব্য সংস্থা আছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তারা দুর্যোগকালীন সময় স্বাস্থ্যসেবা দেয়। আমরা জানি যে বাংলাদেশ খুবই দুর্যোগ প্রবণ দেশ। আমরা জানি যে আমাদের দক্ষিণাঞ্চলে বিভিন্ন ধরনের ঝড়, ঘূর্ণিঝড় এগুলো হয়। তারপরে আমরা জানি যে আমাদের উত্তরাঞ্চলে কিন্তু বছরে একটা সময় বন্যা হয়। এই যে বন্যা হওয়া, ঘূর্ণিঝড় হওয়া, হ্যাঁ? ভূমিকম্প হলে এইসব দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্যসেবা কিভাবে দেওয়া যায়? তারপর আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যখন কোন বড়, বড় বিল্ডিং এ আগুন লাগে তখন অনেক মানুষের রক্তের প্রয়োজন হয়। হুম? এ ধরনের কাজ হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি করে থাকে। এরপর আসি আমরা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ। এখানে যেমন ঢাকা মেডিকেল কলেজ রয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ রয়েছে, তারপর রাজশাহী মেডিকেল কলেজ রয়েছে। এ ধরনের কিছু প্রতিষ্ঠান আছে যারা আ আ এই কাজগুলো করে থাকে। এবং সর্বশেষ আমরা ১২ নম্বরে এসে বলছি ইনস্টিটিউট অফ আ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ। এদের কাজ হচ্ছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট হিসাবে তারা পরিচিত এবং তারা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকারের একটা গবেষণা ইনস্টিটিউট। তাদের কাজ হচ্ছে গবেষণা করা। তো এটি মহামারী এবং সংক্রামক রোগ নিয়ে গবেষণা করে এবং সরকারের জন্য জনস্বাস্থ্য পরিকল্পনা বিকাশ নিয়ে কাজ করে। অর্থাৎ সরকারকে তারা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে যে কিভাবে
এই জিনিসগুলো নিয়ে আরো বেশি কাজ করা যায়, আরো কিভাবে এই জিনিসগুলোকে উন্নয়ন করা যায়, সে সম্পর্কে তারা আসলে কাজগুলো করে থাকেন। তো অনেক লম্বা একটা টপিক গেল। এখান থেকেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা এখনই করতে পারেন। আমার কথা যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলেও আপনারা সেটা এখানে বলতে থাকেন। তাহলে হয়তো আমি আরেকটু আস্তে, আস্তে বলব। তো এরপরে আমরা কিছু আ প্রকৃতদশা সমাজসেবক এবং সমাজ সংস্কারক যারা আমাদের এই অঞ্চলে ছিলেন তাদের সম্পর্কে একটু জানার চেষ্টা করতে পারি। যেমন এর মধ্যে ১ম এ আসবে যে রাজা রামমোহন রায়। তিনি আসলে আ মা মানুষের উন্নয়নের জন্য, ভালোর জন্য অনেক কিছু করেছেন। এরপর হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম। তারও আসলে অনেক অবদান আমাদের আ এই অঞ্চলের মানুষের পিছনে। তারপর আমরা দীনবন্ধু মিত্র, তার কথা সম্পর্কে জানতে পারি। তারপর আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, উনারাও আসলে সমাজ সংস্কার করেছেন, সমাজ সেবা করেছেন এবং কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের জাতীয় কবি, উনার নামটাও আসলে চলে আসে। আ এখানে আমরা তাদের ১ম যে সালটা দেখতে পাচ্ছি এটা তাদের জন্মসাল এবং শেষে গিয়ে যে সালটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাদের মৃত্যু সাল। আপনার কেউ যদি জানার ইচ্ছা থাকে আপনারা এটাও জেনে রাখতে পারেন আরকি। তো রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা ১ম এই দেখি তিনি আসলে ১ম এ সতীদাহ প্রথা আমাদের জন্য খুব আ দুঃখজনক একটি সময় ছিল। যখন হচ্ছে সতীদাহ প্রথা আ এই অঞ্চলের মানুষের আ এই সমস্যা ভোগ করতে হয়েছে। অ্যা ইনি তিনি হচ্ছে ১ম এই সতীদাহ প্রথাকে বিলুপ্ত করার জন্য কাজ করেছেন। তারপর তিনি হচ্ছে খুব সাহসী পদক্ষেপ ছিল কিন্তু ওই সময়। আমরা হয়তো এই সময়ে এসে চিন্তা করি আর এমন কি? তো তখনকার সময়ে কিন্তু এই বাল্যবিবাহ নিরোধ করার জন্য তাকে অনেক সংগ্রাম পরিশ্রম করতে হয়েছে। তখন কিন্তু আসলে ৯ বছর, ৮ বছর, ১০ বছর বয়স হলেই নারীদেরকে বিয়ে দিয়ে দেয়া হতো। তার ফলে দেখা যেত যে অনেকেই আসলে অপমৃত্যু হতো। অল্প বয়সে মা হতে গিয়ে অনেকেই মারা যেত। এই জিনিসটা তার কাছে আসলে খুব খারাপ লেগেছে। তখন উনি চেষ্টা করেছেন যে সমাজ থেকে কিভাবে বাল্যবিবাহ রোধ করা যায়। অর্থাৎ আপনার রাজা রামমোহন রায়কে এই কারণে স্মরণ রাখতে পারেন। যে তিনি কিন্তু ১ম বাল্যবিবাহ নিরোধ করার জন্য এবং নারীদের অধিকার নিয়ে তিনি কাজ করেছেন। অর্থাৎ এটা যে নারীর একজন অধিকার, একজন নারী আসলে যে শিক্ষা গ্রহণ করবে, সে উপযুক্ত বয়স হলে তারপরেই তার বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হবে, এইগুলো নিয়ে তিনি কাজ করেছেন। হ্যাঁ? এবং তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, ধর্মীয় এবং সামাজিক অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়াই করেছিলেন। হ্যাঁ? অর্থাৎ তিনি কিন্তু ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, আমরা তাকে বলতে পারি। এরপরে চলে আসে হচ্ছে মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুরের নাম। তিনিও ব্রাহ্ম সমাজের একজন প্রতিষ্ঠাতা ছিলেন এবং সমাজ সংস্কারক ছিলেন। তখনকার সময়ে বিভিন্ন অন্ধবিশ্বাস ছিল, কুসংস্কার ছিল। আমরা জানতে পারি যে তখন আসলে নারীদেরকে আ আমাদের প্রধান যে ঘর আছে, সেই ঘরে কিন্তু সন্তান জন্মদানের জন্য রাখা হতো না। তাদেরকে অন্য ঘরে রাখা হতো। অনেক অন্ধবিশ্বাস ছিল, নারীদের সম্পর্কে অনেক কুসংস্কার ছিল। তারাই আসলে তখন আধুনিক সমাজ গঠন করার জন্য সচেতনতা তৈরি করেছেন। সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনারা যেগুলো করছেন এগুলো ঠিক না। নারীদেরকে তাদের অধিকারগুলো, নারীদেরকে তাদের সুযোগ সুবিধাগুলো দিতে হবে। এরপর আমরা বিদ্যাসাগরের নাম সবাই শুনেছি। তিনি আসলে বাংলা ভাষার যে ব্যাকরণ অর্থাৎ আমাদের যে ইংলিশ গ্রামারের মতো যে বাংলা ব্যাকরণ রয়েছে, বাংলারও গ্রামার রয়েছে। সেই গ্রামার কিভাবে আরো ভালো করা যায় সেই হিসেবে কাজ করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু হিন্দু বিধবা বিবাহের পক্ষে কাজ করেছেন। অর্থাৎ আমরা তখন আসলে একজন হিন্দু যিনি হিন্দু ধর্মের মানুষ যদি বিধবা হতেন, তার আর কোন বিবাহের ব্যবস্থা ছিল না। কিন্তু তখন তিনি কাজ করেছিলেন যেন হিন্দু বিধবা বিবাহের পক্ষে কাজ করেন এবং তিনি তার নিজের সন্তান, নিজের ছেলেকে একজন হিন্দু বিধবা সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ দিয়েছিলেন এবং সমাজের অনেকেই কিন্তু তখন তার প্রশংসা করেছিল যে তিনি শুধু মুখে বলেন না, তিনি কাজের মাধ্যমেও দেখিয়েছিলেন এবং পরবর্তী তিনি একটি আইনও পাস করেন যে আইনটির নাম ছিল হচ্ছে হিন্দু বিধবা বিবাহ আইন। হ্যাঁ, তো আপনারা এই আ আ আ বিধবা বিবাহের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামটা অবশ্যই মনে রাখবেন। এরপর আমরা দীনবন্ধু মিত্রের নাম দেখতে পাই। তিনি আসলে যেটা করতেন তার নাটক, তিনি যে নাটক লিখতেন সেটা আসলে খুব জনপ্রিয় ছিল সেই সময়কার সময়। যেমন তার লেখা নীল-দর্পণ নাটক। নীল-দর্পণ নাটকটা আপনারা জানেন যে একসময় ইংরেজরা যখন আমাদের এই ভারতীয় উপমহাদেশে শাসন করত, আ তারা যেটা বাধ্য করত মানুষে সেটা করতে হতো। অর্থাৎ তারা বাধ্য করত আমাদের কৃষকদেরকে যে নীল চাষ করতে হবে। নীল চাষ করলে কি সমস্যা ছিল? ধান চাষ করলে তো তারা আসলে পুরো বছরের জন্য যে চাল তাদের প্রয়োজন, খাওয়া-দাওয়াটা অন্তত পায়। কিন্তু নীল চাষ করলে কি হয়? ওই টাকাও ঠিকমতো তারা পায় না এবং নীল চাষ করলে তাদের জমিতে আসলে সমস্যা হতো। তারা পরবর্তীতে অন্য কিছু চাষ করতে পারত না। তো দীনবন্ধু মিত্র হচ্ছে এই নীল দর্পণ নামের একটা নাটক লেখেন
এবং এই নাটকের মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে কৃষকদের আসলে কিভাবে শোষণ করা হয়, অর্থাৎ কৃষকদেরকে কিভাবে নির্যাতন করা হয়। হ্যাঁ? এবং এই নাটক তৈরির মাধ্যমে তিনি সবাইকে দেখানোর চেষ্টা করেছিলেন এবং সবাইকে সচেতন করেছিলেন যে ভাই, আপনারা কৃষকদেরকে দিয়ে জোর করে নীল চাষ করাবেন না। নীল চাষ আপনারা জানেন, আমরা যে কাপড়ে যে নীল দেওয়া হয়, অর্থাৎ যে সাদা যে জিনিসটা আসে, এটা আসলে নীল চাষ করানোর মাধ্যমে তখন উৎপাদন করা হতো। এরপর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানি। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নোবেল জয়ী, নোবেল পেয়েছিলেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন? তিনি কিন্তু শুধু কবি সাহিত্যিক না, তিনি কিন্তু সমাজ সেবাও করেছেন। তিনি ভারতীয় সমাজে যে কুপ্রথা ছিল, অশিক্ষা ছিল, সামাজিক বৈষম্য ছিল, সেগুলোর বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ তৎকালীন সময়ে একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করে তিনি কিন্তু ওই অঞ্চলের মানুষ যেন আরো বেশি শিক্ষিত হতে পারে, হুম? সেই বিষয়ে তিনি কিন্তু কাজ করেছেন। তিনি নারী শিক্ষা উন্নয়নে কাজ করেছেন। বাল্যবিবাহ যেন না হয় সেই বিষয়ে তিনি কাজ করেছেন এবং গ্রামীণ উন্নয়নে তিনি কাজ করেছেন। অর্থাৎ গ্রামের মানুষের যেন উন্নতি হয়। সবাই শুধু সবসময় শহরের উন্নয়ন, শহরের উন্নয়ন করত। কিন্তু তিনি গ্রামের উন্নয়নের জন্য কাজ করেছেন এবং তার অনেক রচনা আছে, তার অনেক উপন্যাস, তার অনেক কবিতাতেও আমরা এই ব্যাপারগুলো লক্ষ্য করি। সর্বশেষ কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। হ্যাঁ, তিনি আসলে কি করেছেন? তিনি কিন্তু কবিতা এবং গান দিয়ে মানুষকে স্বাধীনতার জন্য অনুপ্রাণিত করেছেন। আমরা জানি যে তাকে আমরা বিদ্রোহী কবি বলি এবং সবশেষ তিনি কিন্তু আমাদের স্বাধীনতার পর তিনি আমাদের জাতীয় কবি হয়েছেন। তার কবরটাও বাংলাদেশেই আছে। হ্যাঁ? এবং তিনি কিন্তু এই স্বীকৃতিটা তিনি পেয়েছিলেন ২ জানুয়ারি ২০২৫। এটাকে আপনারা একটু মনে রাখতে পারেন যে ২ জানুয়ারি ২০২৫ অর্থাৎ গত বছরের ঘটনা। তিনি জাতীয় কবি রাষ্ট্রীয় স্বীকৃতি হচ্ছে পেয়েছেন। এরপরে আমরা কিছু সৃজনশীল প্রশ্নোত্তর পর্ব দেখতে পারি, যে ভাইবা বোর্ডে যদি আমাদেরকে এই প্রশ্নগুলো করে যে সমাজ সংস্কার বলতে আমরা কি বুঝি। আপনারা বলতে পারেন যে সমাজে যে কুসংস্কার থাকে, অন্যায় থাকে, হ্যাঁ, এগুলো বিরুদ্ধে গিয়ে কথা বলা, এগুলো হচ্ছে সমাজ সংস্কার। এরপর রাজা রামমোহন রায়কে কেন আধুনিক ভারতের জনক বলা হয়? আধুনিক ভারতের জনক বলা হয় কারণ তিনি আধুনিক শিক্ষা এবং বিজ্ঞানকে সবার মধ্যে চর্চা করতে বলেছিলেন। তিনি বলেছিলেন যে তোমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হও, তোমরা বিজ্ঞান চর্চা করো। তাহলে আমরা এই যে ইউরোপ, আমেরিকা তাদের মতো ভালো একটা দেশ গড়তে পারবো। এজন্য তাকে আসলে আধুনিক ভারতের জনক বলা হয়। এরপর ৩ নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। সেটা হচ্ছে বেগম রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়? কারণ তখনকার সমাজে প্রচলিত ছিল যে নারীরা সবসময় ঘরের মধ্যে থাকবে, নারীদের শিক্ষা-দীক্ষার কোনো দরকার নেই। হ্যাঁ? এর বিরুদ্ধে ১ম কথা বলেছেন হচ্ছে বেগম রোকেয়া। তিনি চেয়েছিলেন যে নারীরা বাইরে আসুক, নারীরা পুরুষের মতো স্কুলে পড়বে, কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে এবং পুরুষ যেভাবে বিভিন্ন জায়গায় চাকরি করছে, বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে, নারীও যেন একইভাবে বিভিন্ন জায়গায় চাকরি করতে পারে, কাজ করতে পারে এবং সেজন্য তিনি কি করেছিলেন? সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। সাখাওয়াত মেমোরিয়াল, সাখাওয়াত হচ্ছে তার স্বামীর নাম ছিল, অর্থাৎ তার স্বামীর নামে তিনি একটি স্কুল তৈরি করেছিলেন। এরপর আমরা আসি যে বিদ্যাসাগর সবচেয়ে বড় কোন কাজটি করেছেন? আমরা অলরেডি পড়েছি যে বিধবা বিবাহ আইন তিনি পাস করেছেন। অর্থাৎ বিধবাদের যে বিবাহ দেওয়া যাবে, এটার জন্য একটা আইন উনি পাস করেন ১৮৫৬ সালে। অনেক আগের কথা। এই ১৮৫৬ সালে আইন পাস করেন যার ফলে আর কোন তখন বাধা ছিল না বিধবা বিবাহ হওয়ার ক্ষেত্রে। এরপর আমরা হাজী মোহাম্মদ মহসিনের নাম জানি। আমরা এখনো অনেকে হয়তো কথায়, কথায় বলতে পারি যে, "আরে ভাই তুমি তো হাজী মোহাম্মদ মহসিন।" অর্থাৎ তুমি সবসময় দান করো। তিনি কি করেছিলেন? তিনি একটি ট্রাস্ট বা একটা ফান্ড তৈরি করেছিলেন। যে ফান্ডের মাধ্যমে তিনি হচ্ছে বিভিন্ন ভালো, ভালো কাজের জন্য তিনি দান করতেন। অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে তিনি দান করেছেন। এগুলো সব তার পৈতৃক সম্পত্তি ছিল। অর্থাৎ তার বাবা-দাদার থেকে পাওয়া সম্পত্তি ছিল, সেগুলো সব তিনি ভালো, ভালো কাজের জন্য দান করেছেন। এরপর মাদার তেরেসার মূল কাজ কি ছিল? এটা আপনাদেরকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে। তিনি হচ্ছে কলকাতায় মিশনারি অফ চ্যারিটি এই নামে একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। সেখানে তিনি কি করতেন? সেখানে রাস্তা থেকে তিনি কুষ্ঠ রোগীদের তুলে আনতেন। যেগুলো অনাথ শিশু আছে, অর্থাৎ আমরা যেগুলোকে এখন পথ-শিশু বলি, তাদেরকে তুলে আনতেন। হ্যাঁ? এবং তিনি সেখানে কি করতেন? তাদেরকে সুস্থ করে তুলতেন। মুমূর্ষু মানুষ, অর্থাৎ রাস্তায় আমরা মাঝে, মাঝে এমন, এমন মানুষকে পড়ে থাকতে দেখি যে হয়তো আর খুব বেশি দিন বাঁচবে না। হ্যাঁ? রাস্তায় পড়ে আছে। তাদেরকে তিনি আনতেন এবং কলকাতায় মিশনারি অফ চ্যারিটি নামে তার একটা প্রতিষ্ঠান ছিল, সেখানে তাদেরকে সেবা প্রদান করতেন। এরপর আসতে পারে স্যার ফজলে হাসান আবেদ। কেন বিখ্যাত? তিনি হচ্ছে আমরা যে ব্র্যাক এর নাম শুনি, ব্র্যাক এর যে এনজিও,
এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি হচ্ছে ক্ষুদ্র ঋণ দিতেন, অর্থাৎ অল্প অল্প ঋণের মাধ্যমে তারপর নারীদেরকে যেন আরো স্বাবলম্বী করা যায়, নারীদেরকে কিভাবে একটা সেলাই মেশিন কিনে দিয়ে তাদেরকে একটু রুজি রুটির ব্যবস্থা করে দেওয়া যায়, এই কাজগুলো তিনি করতেন। ঠিক আছে। এবার আমরা জানতে পারি যে শিক্ষার আসলে তাহলে ভূমিকা কি। আমরা কিন্তু সবসময় জানি যে শিক্ষা যদি কাউকে দেয়া হয়, সে কি করে? সে কোনো কুসংস্কার বিশ্বাস করে না। তাকে কোনো অন্ধবিশ্বাসে বিশ্বাস করানো যায় না। অর্থাৎ একটা মানুষ যখন শিক্ষিত হয়, এর মাধ্যমে কি করা যায়? পুরো জাতির একটি সংস্কার করা যায়। অর্থাৎ পুরো জাতিকে ভালো করা যায়। পুরো জাতির মধ্যে থেকে বিভিন্ন ধরনের যে সমস্যা আছে সেগুলোকে দূর করে ফেলা যায়। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস, কয়দিন আগে তিনি আমাদের হচ্ছে প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি কিভাবে অর্থনৈতিক মডেল তৈরি করেছেন? তিনি যে ক্ষুদ্র ঋণের জন্য কিন্তু তিনি নোবেলও পেয়েছেন। অর্থাৎ তিনি কি করতেন? মানুষকে ১ লাখ ২ লাখ টাকা দেওয়ার দরকার নেই। ১ম এ তাকে ৳১০,০০০ দাও। ৳১০,০০০ দিয়ে সে একটা ছাগল কিনুক। ওই টাকা দিয়ে সে আরেকটা ছাগল কিনবে। এভাবে আস্তে, আস্তে কি করবে? একটা মানুষ স্বাবলম্বী হবে। এই কাজটা করেছিলেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। এরপরের প্রশ্ন হচ্ছে বর্তমানে আমাদের সমাজের জন্য সবচেয়ে বড় সমাজ সংস্কারক কাজ কোনটা হতে পারে? আমরা এই প্রশ্নের উত্তরটা একটু নিচে স্লাইড করেন। এটা হচ্ছে বর্তমানে আমরা মাদক শক্তির দূর করা। অর্থাৎ আমরা দেখতে পারি যে বর্তমানে মাদকের সমস্যা আমাদের প্রচুর। তারপর লিঙ্গ বৈষম্য দূর করা। লিঙ্গ বৈষম্য মানে হচ্ছে নারী এবং পুরুষকে আলাদা চোখে দেখা। হ্যাঁ? পুরুষকে সবসময় ভালোটা দিতে হবে। পুরুষ সবসময় একটা কাজ পারবে। নারী মানে সেই কাজ পারবে না। এ ধরনের চিন্তাভাবনা অনেক মানুষের মধ্যে আছে। অর্থাৎ এই যে চিন্তাভাবনা তাদের মধ্যে এখন আছে এগুলোকে দূর করতে হবে। তারপর ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি। ডিজিটাল সাক্ষরতা বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে কিভাবে আমি আমার মোবাইলটা ব্যবহার করে একটা কাজ করতে পারবো। এখন তো আমরা বলি যে ডিজিটাল বাংলাদেশ। অর্থাৎ আমাদেরকে যে আশেপাশে যে আমাদের ডিজিটাল যেসব সেবাগুলো আছে সেগুলো যেন আমরা ঠিকমতো করতে পারি। হ্যাঁ? এগুলোই হচ্ছে আমাদের বর্তমান সমাজ সংস্কারের প্রধান কাজ। এরপর কয়দিন আগে আমরা জানতাম যে আ অন্তর্বর্তীকালীন সরকার ছিল। অর্থাৎ আমরা যেটাকে ইউনূস সাহেবের সরকার বলি আরকি। তো তাদের কিছু সাফল্য এবং ব্যর্থতা আপনারা জেনে যেতে পারেন। যেমন তাদের কিছু সাফল্য আছে। হ্যাঁ? যেমন তারা হচ্ছে কিছু সংস্কার করেছেন সংবিধান সংক্রান্ত। তারপর জুলাই অর্থাৎ আমরা জানি যে ৫ই আগস্টের আগে যেসব আ হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর বিচার তারা করেছে এবং তারা হচ্ছে সরকার ঘোষিত রূপরেখা অর্থাৎ তারা যে তারিখ বলেছিল ১২ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তারা নির্বাচন অনুষ্ঠিত করতে পেরেছে আরকি। তাদের ব্যর্থতা যদি বলি তাহলে হচ্ছে তারা যে বিভিন্ন সংস্কার করব বলতো কিন্তু শেষ পর্যন্ত তারা কিছুই করে যেতে পারেনি। হ্যাঁ? এরপর আমরা এগুলো অল্প, অল্প করে দেখে যাবো। এগুলো আ মোটামুটি ইম্পোর্টেন্ট, খুব বেশি ইম্পোর্টেন্ট না। আপনারা জাস্ট একটু রিডিং পড়ে যান। তারপর আমরা রাজনীতির ক্ষেত্রে আমরা দেখতে পারি যে তিনি ১২ ফেব্রুয়ারিতে ওই সরকার কি করতে পেরেছিল? নির্বাচনটা ঠিকঠাকভাবে করতে পেরেছে আরকি। এটা আসলে তাদের একটা সফলতা। আর আমরা যদি ব্যর্থতা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আ বাক স্বাধীনতা আমাদের সে সময়ে আ সমস্যায় পড়েছিলাম। আমরা যেমন মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক বেশি আ নেগেটিভ বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে। তারপর ১৭ মাসে প্রায় ৬০০ র বেশি সহিংসতা হয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। রাজনৈতিক কারণে অনেক মানুষ অনেক হতাহত হয়েছে। এই জিনিসগুলো তাদের ব্যর্থতার মধ্যে আপনারা আনতে পারেন। এরপর আমরা নিচে যাবো। এগুলো আপনারা একটু রিডিং পড়ে নিয়েন। এরপরে আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি। অর্থনীতির ক্ষেত্রে আমরা তাদের সাফল্য বলতে পারি যে আমাদের যে রিজার্ভ মানে আমরা যে বিদেশ থেকে আমাদের যে রেমিটেন্স আসে অর্থাৎ বিদেশে আমাদের যে প্রবাসী ভাইয়েরা কাজ করে তারা আমাদের এখানে টাকা পাঠায়। সেই যে টাকার পরিমাণ, সেই টাকার পরিমাণ আমাদের অনেক বেশি হয়ে গেছে। যেমন $২৮ বিলিয়ন পৌঁছে গেছে। হ্যাঁ? এটা তাদের একটা সফলতা। ব্যর্থতা কি? ব্যর্থতা হচ্ছে তাদের সময় কিন্তু অনেক জিনিসের দাম বেড়ে গিয়েছিল আরকি। হ্যাঁ? যেটাকে আমরা বলি মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি বেড়ে ৮.৪৯% চলে গেছে। এটা তাদের একটা ব্যর্থতা। সব জিনিসের দাম বেড়ে গেছে তাদের সময়ে। ঠিক আছে? তারপর আরেকটা আ সফলতা ব্যর্থতা এখানে অনেক কিছু হচ্ছে যেমন নববর্ষ উদযাপন আমরা ঠিকঠাক ভাবে করতে পেরেছি। কিন্তু আমরা আবার দেখেছি যে বিভিন্ন মাজারে, হ্যাঁ? বিভিন্ন মন্দিরে হামলা চালানো হয়েছে যেটা তাদের ব্যর্থতা। এগুলো আপনারা একটু দেখতে পারেন। গণমাধ্যমের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে মানে সবাই স্বাধীনভাবে কথা বলতে পেরেছে। হ্যাঁ? কিন্তু আমরা আবার দেখেছি কি 'প্রথম আলো', 'ডেইলি স্টার' এর মতো পত্রিকা তারা পুড়ায় দিছে তাদের সময়। হ্যাঁ? এটাও তাদের এক ধরনের ব্যর্থতা আরকি। তো এরপর আমরা আরো নিচে চলে যাই। আ বিচার ব্যবস্থা আমরা দেখতে পারি যে অনেক আ আ
বিচার তারা অন্তত আগায় নিয়ে যাচ্ছিল। শেখ হাসিনারও দেখলাম যে আমরা মৃত্যুদণ্ড দিয়ে একটা রায় দিয়েছিল। হ্যাঁ? আবার পরবর্তীতে দেখতে পেয়েছি যে এই ধরনের বিচারের মধ্যে যে অনেক দুর্নীতি হয়েছে এটাও আস্তে, আস্তে প্রকাশ করে। অর্থাৎ এরাও তাদের এক ধরনের ব্যর্থতা। এটা আপনারা একটু দেখে নিন। আহ এরপর আমরা চলে যাই অ্যাপস্টেন ফাইল। এটা খুব গুরুত্বপূর্ণ না কিন্তু এখান থেকে প্রশ্ন আসতেও পারে। আমরা দেখতে পেয়েছি যে আহ, আহ, আমেরিকার একটি আহ, সংস্থা তারা আসলে এটাকে প্রকাশ করে দিয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি যে অনেক আহ, নামি দামি বিভিন্ন ব্যক্তি অনেক ধনী ব্যক্তি তারা কি করেছে তারা জেফ্রি অ্যাপেস্টন নামে একজন ব্যক্তি ছিল তার সহযোগিতায় বিভিন্ন ধরনের আহ, ঘৃণিত কিছু কাজ করেছে যার মধ্যে শিশু পাচার ছিল তারপর যৌন নির্যাতন ছিল অর্থাৎ তারা সেখানে ছোট ছোট শিশুদেরকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে যৌন নির্যাতন করতো। হ্যাঁ, সেই সব ছবি টবিও আমরা বেশ কিছু দেখতে পেয়েছি আর কি। ঠিক আছে, তো এটা আপনারা একটু দেখে যেতে পারেন। এটা আপনারা এটা একটু জানতে পারেন যে এই ফাইলগুলো অর্থাৎ এই জিনিসগুলো কারা প্রকাশ করলো সবার সামনে। এটা হচ্ছে একটি ফেডারেল আদালত অর্থাৎ আমেরিকার একটি আদালত এটা হচ্ছে প্রকাশ করে দিয়েছে আর কি। হ্যাঁ, এবং এটা কোথায় ঘটতো সেটা হচ্ছে জেমস আইল্যান্ড নামে একটা দ্বীপ আছে। এই জেমস আইল্যান্ড নামে দ্বীপে তারা সবাই মিলে যেত এবং সেখানে হচ্ছে এই জিনিসগুলো তারা ঘটাতো আর কি। ঠিক আছে, তারপর ফাইলটা আসলে আছে 30 লাখ পৃষ্ঠা মানে অনেক অনেক বড় একটা ফাইল। এই 30 লাখ পৃষ্ঠার মধ্যে তাদের যত কুকীর্তি কুকার্যক্রম এগুলো ওখানে আছে। ঠিক আছে, এবং তাদের মূল যে অভিযোগ তাদের বিরুদ্ধে সেগুলো হচ্ছে যৌন পাচার, যৌন নির্যাতন, শিশু পাচার, ষড়যন্ত্র এবং অপ্রাপ্তবয়স্কতা যাদের এখনো অল্প বয়স তাদেরকে আসলে তারা বিভিন্নভাবে নির্যাতন করতো। এর মধ্যে কার কার নাম পাওয়া গেছে? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের নাম পাওয়া গেছে। তারপর হচ্ছে বিল গেটস এর নাম পাওয়া গেছে। আমরা জানি যে তিনি একসময় পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি ছিলেন। তারপর ইলন মাস্কের নাম পাওয়া গিয়েছে। আমরা জানি যে ইলন মাস্ক পৃথিবীর ধনী একজন ব্যক্তি। স্টিফেন হকিং একজন বিজ্ঞানী ছিলেন। তার নামও ওখানে পাওয়া গেছে। মাইকেল জ্যাকসনের নাম পাওয়া গেছে। আমরা সবাই মাইকেল জ্যাকসনের ছোটবেলায় আমরা তার গান শুনেছি। ঠিক আছে, এরপর আমরা আসি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যেহেতু নির্বাচন খুব সাম্প্রতিক সময় 1-2 মাস আগে হয়ে গেছে, আপনাকে প্রশ্ন করতে পারে যে ওই যে নির্বাচনটা হয়েছিল এটা কততম নির্বাচন? এটা হচ্ছে আমাদের দেশে মনে রাখবেন 13তম, ত্রয়োদশ ত্রয়োদশ জাতীয় নির্বাচন, যেখানে একটি গণভোটও ছিল। গণভোটে আমরা জানি যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এরপর আমরা জানতে পেরেছি, আমরা সবাই জানি যে বিএনপি তো সরকার গঠন করেছে। তো তাদের একটু গুরুত্বপূর্ণ 9টা নির্বাচনী অঙ্গীকার বা ইশতেহার ছিল। নির্বাচনী ইশতেহার বলতে বোঝায় যে তারা আসলে কি কি অঙ্গীকার করতেছে অর্থাৎ জনগণের সামনে তারা এসব অঙ্গীকার করলো আগামী 5 বছর তারা সেগুলোকে পূরণ করবে। এর মধ্যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যেমন সবার জন্য সুচিকিৎসা, এটা তাদের একটা ইশতেহার ছিল। অর্থাৎ তারা কি করবে, মা এবং শিশুর জন্য স্বাস্থ্য ব্যবস্থা করবে, রোগ প্রতিরোধের জন্য সচেতনতা তৈরি করতে, মশাবাহিত যেসব রোগ আছে এগুলো যেন একদম নির্মূল করে ফেলা যায় সেটার জন্য কাজ করবে, ঔষধ এবং ভ্যাকসিন যেন সারা দেশে পৌঁছায় দেওয়া যায় সেটা নিয়ে কাজ করা। আমরা দেখতে পাই যে অনেক হাসপাতালে ঔষধ থাকে না। হ্যাঁ, এগুলো তাদের ইশতেহার ছিল। এরপর আপনারা দেখতে পারেন যে দক্ষ যুব শক্তি তারা গড়ে তুলতে চাইছে। তারপর স্বাস্থ্য সেবায় তারা সুরক্ষিত একটা দেশ গড়ে তুলতে চাইছে। যেমন কি সবাই যেন স্বাস্থ্য তথ্য সহজে পায়। অর্থাৎ কে টিকা নিল, কে টিকা নিল না এটা যেন ওয়েবসাইটে আপনি দেখতে পারেন। আপনার এনআইডি যে নাম্বার আছে, যার এনআইডি নেই তার বার্থ সার্টিফিকেট আছে, সে যেন এভাবে দেখতে পারে। ঠিক আছে? তারপর অপ্রয়োজনীয় বিভিন্ন টেস্ট আছে, খরচ আছে, এগুলো যেন কমায় ফেলা যায়। এটা তারা আমাদেরকে অঙ্গীকার করছে, আমাদেরকে কথা দিচ্ছে তারা এগুলো করবে। তারপর আরো কিভাবে দ্রুত রোগ নির্ণয় করা যাচ্ছে, তার মানে কি তারা নতুন নতুন আরো বিভিন্ন ধরনের আহ বিভিন্ন সরঞ্জাম আনবে, বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থা তারা আনবে, বিভিন্ন যন্ত্রপাতি তারা আনবে বিদেশ থেকে, যার মাধ্যমে আমরা আরো দ্রুত রোগ নির্ণয় করতে পারবো, মানুষটাকে আরো ভালোভাবে বাঁচানো যাবে, আরো দ্রুত ভালো করা যাবে তাকে। হ্যাঁ, তারপর চিকিৎসা ব্যয় আর্থিক সুরক্ষা। এখন দেখা যাক যে তারা ফ্যামিলি কার্ড নামে আমরা একটা কাজ দিতে পেয়েছি, তারা হয়তো বা এরকম কোনো চিকিৎসা ব্যয়েও সবার জন্য এরকম কোনো ভাতা আনতে পারে। এবং তারা স্বাবলম্বী দেশ গড়ে তুলতেছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে। তারা সামাজিক মর্যাদায় উজ্জ্বল দেশ, অর্থাৎ আমরা জানি যে খতিব আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে এবং আমাদের অন্যান্য ধর্মের অর্থাৎ পুরোহিত যারা আছেন তাদেরকে একটা মাসিক একটা সম্মানী দেওয়ার জন্য তারা ব্যবস্থা করতেছে। হ্যাঁ, এবং ধর্মীয় উৎসব যেন সবাই পালন করতে পারে এটার জন্য মসজিদ মন্দির একটা টাকা দেওয়ার ব্যবস্থা তারা করে।
তো ৫ নাম্বার গেল। এরপর আমরা দেখতে পাচ্ছি যে নিরাপদ জীবন এবং দূষণমুক্ত দেশ। আমরা জানি যে আমাদের নদী দূষণ হয়ে যাচ্ছে, আমাদের রাস্তাঘাট অপরিষ্কার থাকে। হ্যাঁ? তারা আমাদেরকে কথা দিচ্ছে তারা এগুলোকে দূষণমুক্ত করবে এবং ৫ বছরে ২৫ কোটি গাছ তারা রোপণ করার অঙ্গীকার করেছে। তো আমরা আশা করি যে এই বৃক্ষরোপণ হবে এবং আমাদের দেশে আরো আমরা আরো বনায়ন দেখতে পারবো। তারপর হচ্ছে খেলাধুলাতে আরো কিভাবে সবার উন্নতি করা যায়। তারা বিভিন্ন উপজেলায় স্টেডিয়াম তৈরি করতে চায়। এগুলো আমরা একটু পড়ে যেতে পারেন আপনারা। তারপর সুশিক্ষিত জাতি সুশিক্ষিত দেশ। অর্থাৎ একটা জাতিকে যদি সুশিক্ষিত করা যায় তাহলে দেশটাই তো সুশিক্ষিত হয়ে যাবে। সেই ক্ষেত্রে তারা কি, কি করবে সেটা বলেছে। আর ৯ নম্বর পয়েন্টে তারা বলেছে সবার আগে কৃষকের হাসিমুখ। অর্থাৎ কৃষককে আমাদের আগে বাঁচায় রাখতে হবে। না হলে তো খাদ্য উৎপাদন হবে না। খাদ্য উৎপাদন না হলে আমাদের সব খাবার-দাবারের দাম বেড়ে যাবে। অর্থাৎ এই ৯ টা হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ ইশতেহার। ভেতরের পুরোটা মনে না রাখলেও আপনারা স্বাস্থ্য ক্ষেত্রে যে ১ নম্বর পয়েন্ট যেটা আছে ওইটাকে একটু ভালোভাবে পড়ে যাবেন। এরপর হ্যাঁ, সবার জন্য সুচিকিৎসা। এই পয়েন্টগুলো একটু ভালো করে পড়ে যাবেন। আচ্ছা, এরপর আমরা চলে আসি সরকারি কর্ম কমিশন। অর্থাৎ যেখানে আপনাদের ভাইবাটা হবে, হ্যাঁ? সেখানে এই সম্পর্কে আপনাদের একটু জেনে যাওয়া দরকার আছে। যেমন এখানে এই প্রতিষ্ঠানটার কাজ কি? এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে যাদের যোগ্যতা আছে, যারা উপযুক্ত তাদেরকে নির্বাচন করা। নির্বাচন কিভাবে তারা করে? এই যে আপনাদের পরীক্ষা নেয়, পরীক্ষা নেওয়ার পর ভাইবা নেয়, ইন্টারভিউ নেয়। এগুলোর মাধ্যমে তারা আপনাদেরকে নির্বাচন করে নেয়। যোগ্যতা যাদের আছে তাদেরকে নির্বাচন করে নেয়। এটাই হচ্ছে এই প্রতিষ্ঠানের কাজ। খুব গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের নাম। তার নাম হচ্ছে অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম। আপনারা খেয়াল রাখবেন এই ধরনের উচ্চ ব্যক্তিবর্গের নাম যখন বলবেন, এই যে তার নামের আগে যে অধ্যাপক আছে এবং ডক্টর, তিনি যে ডক্টরেট অর্থাৎ পিএইচডি ডিগ্রি করেছেন। এই জিনিসগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন। শুধুমাত্র মোবাশ্বের মনের নাম বলবেন না, পুরোটা বলবেন। অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম। ঠিক আছে? এটাকে আপনারা ২ একবার লিখেও রাখবেন। লিখলে হয়তো কি হবে এই নামটা আপনার মনে থাকবে। এবং সরকারি কর্ম কমিশনে একজন সচিব আছেন। অর্থাৎ আমরা জানি যে সব সরকারের সব জায়গাতে তো সচিব থাকে আরকি। তো এই সচিব যিনি মহোদয় আছেন তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ সানোয়ার হোসেন ভুইয়া। এই ২ টো নাম আপনাদের খুব মনে রাখতে হবে। ঠিক আছে? এরপরে এখানে কিছু কথা আ ইতিহাস আছে আরকি। যেমন একসময় তো এটা বাংলাদেশ ছিল না। তখন ছিল ভারত উপমহাদেশ। ভারত উপমহাদেশে আপনারা মনে রাখবেন যে ১৯২৬ সালে ১ম পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়। অর্থাৎ আজ থেকে ঠিক ১০০ বছর আগে। ১৯২৬ সালে হচ্ছে ১ম এই পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়েছিল। ঠিক আছে? তারপর ১৯৩৭ সালে তার ১১ বছর পর এটার নাম পাল্টানো হয়েছিল। নাম পাল্টায় পাবলিক সার্ভিস কমিশন করা হয়েছিল। এবং আমরা যখন বাংলাদেশ হিসেবে স্বাধীনতা পেলাম ১৯৭২ সালে এই যে আপনারা এখন যে নামটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, হ্যাঁ? এই নামটা হইছে। ১৯৭২ সালের পরে অর্থাৎ ১৯৭৭ সালে। ১৯৭২ সালে ২ টা ছিল। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ১ম, পাবলিক সার্ভিস কমিশন ২য়। এখানে আ ভয় পেন না এগুলো শুনে। তখন হচ্ছে ২ টা আলাদা, আলাদা ভাগ করা হয়েছিল। অর্থাৎ এখন আমরা যেমন দেখি যে ১, ২ অর্থাৎ ইন্টার আমরা যেমন দেখি যে এসএসসি পরীক্ষায় ১ম বর্ষ, ২য় বর্ষ থাকে। হ্যাঁ? তখন এরকম ১ টা ২ টা ২ ভাগে ভাগ করা হয়েছিল। কিন্তু আপনারা মনে রাখেন ১৯৭৭ সালে নভেম্বর মাসে এই ২ টা কমিশন বাদ দিয়ে একটা কমিশন করা হয়। ঠিক আছে? তার নাম হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। অর্থাৎ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে এটুকু মনে রাখলেই হবে। কি, কি মনে রাখবেন? সেটা হচ্ছে চেয়ারম্যানের নাম কি, সচিব মহোদয়ের নাম কি এবং এটা প্রতিষ্ঠিত হইছে কবে? এই নাম হইছে ১৯৭৭ সালে। হ্যাঁ? আর প্রতিষ্ঠা হইছে কবে? ১৯৭২ সালে। অর্থাৎ বাংলাদেশ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন হইছে। তারপর ১৯৭২ সালেই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছে। ঠিক আছে? এরপর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। এটা সম্পর্কে আমরা জানি। একটু আগে আমরা দেখেছি যে ওখানে একজন চেয়ারম্যান ছিলেন। এখানে আছে কি প্রেসিডেন্ট। এই বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্টের নাম হচ্ছে মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। মনে রাখবেন মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। তিনি কিন্তু বাংলাদেশের একজন সচিবও। তিনি কোথাকার সচিব? স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, যেটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায়। অর্থাৎ এখানে প্রেসিডেন্টের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী।
পাশাপাশি এখানে একজন রেজিস্ট্রার আছেন। রেজিস্ট্রার মানে হচ্ছে এই যে মিডিয়াফারি কাউন্সিল আছে সবকিছুকে তিনি নিয়ন্ত্রণ করেন। তার নাম হচ্ছে হালিমা আক্তার। ঠিক আছে? অর্থাৎ এখানে আপনি প্রেসিডেন্ট এবং রেজিস্ট্রার এই ২ জনের নাম অবশ্যই মনে রাখবেন। দরকার হলে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে ভাইবা বোর্ড দিতে ঢোকার আগেও এই ৪ টা নাম আপনারা দেখে যাবেন। বিশেষ করে এই প্রেসিডেন্ট এবং রেজিস্ট্রারের নাম এবং তার উপরে ছিল হচ্ছে বাংলাদেশ কর্ম কমিশনের সচিবের নাম এবং সেখানকার চেয়ারম্যানের নাম। এরপর একটু ইতিহাসটা জেনে যেতে হবে। যেহেতু আপনাদের এখানে আপনাদের সাথে যেহেতু এটা রিলেটেড। তো এইটা ১ম প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে। তখন ছিল ঢাকা মেডিকেল কলেজে। হুম? এবং তখন কি হয়েছিল মাদ্রাজ, ভারতের মাদ্রাজ থেকে কয়েকজন সিস্টার টিউটর, সিস্টার এবং স্টাফ নার্স তারা আসছিলেন আমাদেরকে শেখাতে ১৯৪৭ সালে। এভাবেই তখন তৈরি হয়। এরপর কি হলো? আমরা জানি যে ১৯৪৭ সালের পরে তো আমরা পূর্ব পাকিস্তান হয়ে গেলাম। তখন এটার নাম কি ছিল? ইস্ট পাকিস্তান নার্সিং কাউন্সিল। হ্যাঁ, খুব সহজ। এটা মনে রাখেন। নার্সিং কাউন্সিল থাকবে তার আগে শুধু ইস্ট পাকিস্তান শব্দটা বসবে। আর এরপরে স্বাধীনতার পর অর্থাৎ ১৯৭১ সালের পর এই নাম পরিবর্তন করে আপনারা এখন যে নাম দেখতেছেন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এই নামেই এটার নামকরণ করা হয়েছে। ঠিক আছে? অর্থাৎ এই নামটা কবে হয়েছে? স্বাধীনতার পর। অর্থাৎ ১৯৭১ সালের পর এটা নাম হয়ে গেছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। তার আগে নাম কি ছিল? ইস্ট পাকিস্তান নার্সিং কাউন্সিল। তার আগে নাম কি ছিল? তখন নাম ছিল হচ্ছে ১৯৪৭ সালে এটা নাম ছিল হচ্ছে কি সিনিয়র নার্সিং স্কুল। এই ৩ টা জিনিস আপনার মনে রাখলেই হবে। এরপর এই যে প্রতিষ্ঠানটা আছে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল এর লক্ষ্য এবং উদ্দেশ্য কি? এটাকে সংক্ষেপে আমরা কি লিখছি? দেখেন বিএনএমসি বলে সংক্ষেপে। এটা লক্ষ্য এবং কিছু উদ্দেশ্য আছে। এটা তাদের আপনি যদি ওয়েবসাইট অর্থাৎ তাদের নাম লিখে যদি আপনি গুগলে সার্চ দেন সেখানেও আপনি এটা পাবেন। ১ম পয়েন্ট হচ্ছে ক্লায়েন্ট বা রোগীদের সহায়তা প্রদান করা। হ্যাঁ? এর মধ্যে কি হতে পারে? রোগী অসুস্থতার কারণে সৃষ্ট কষ্ট, যে কষ্ট রোগী পাচ্ছে তা লাঘব করা মানে সেটাকে কমায় দেওয়া এবং দ্রুত আরোগ্য পাইতে সহযোগিতা করা। কিভাবে তাকে দ্রুত সুস্থ করা যায় সেইজন্য তাকে আমার সহযোগিতা করতে হবে। এটা হচ্ছে এটার লক্ষ্য। ২ নাম্বার পয়েন্ট হচ্ছে সংক্রামক এবং অসংক্রামক রোগ প্রতিরোধ করা। সংক্রামক রোগ কোনগুলো আপনারা জানেন? যেটা একজন থেকে আরেকজন ছোঁয়ায়। অর্থাৎ আমরা যেগুলোকে ছোঁয়াচে রোগ বলি। ঠিক আছে? এবং তারপরের পয়েন্ট হচ্ছে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা। অর্থাৎ পুনর্বাসন বলতে আমি কাউকে রাস্তা থেকে তুলে এনে সহযোগিতা করলাম। হ্যাঁ? তাকে আমি সেবা দিয়ে ভালো করে ফেললাম। সেবা দিলাম, ভালো হয়ে গেল, সে আবার রাস্তায় চলে গেল। রাস্তায় চলে গেলে তো আবার সে বৃষ্টিতে ভিজবে, আবার সে খাবার পাবে না। তাহলে তো আমার কোনো লাভ হলো না। সে তো আবার রোগাক্রান্ত হয়ে যাবে। সে আবার অসুস্থ হয়ে যাবে। অর্থাৎ তাকে একটু পুনর্বাসন করে দেওয়া। তাকে হয়তো ওখানে যদি কোনো এতিমখানা থাকে সেখানে দিয়ে দেওয়া অথবা শিশু সদনে গিয়ে ভর্তি করা, হ্যাঁ? অথবা তাকে অন্য কোনো একটা কাজের মধ্যে দিয়ে দেওয়া যেখান থেকে সে ইনকাম করার মাধ্যমে তার ঠিকমতো জীবনটা ঠিকমতো ধারণ করতে পারে। সেই কাজে কাজ করার জন্য হচ্ছে এই বিএনএমসি কাজ করে। এরপর জাতির স্বাস্থ্যকে প্রভাবিতকারী বৈশ্বিক বিষয় এবং সমস্যা সম্পর্কে জ্ঞান, অন্তর্দৃষ্টি এবং সচেতন থাকা। দেখেন আপনাকে কিন্তু সবসময় সবকিছু নিয়ে জ্ঞান রাখতে হবে। যেমন এখন কোনো মহামারী আসতেছে কিনা। যেমন আমরা দেখতে পারি যে এখন যদি নিপা ভাইরাস ছড়ায় গেছে। নিপা ভাইরাস কিভাবে ছড়ায়? এই যে আ তালের যে রস আছে অথবা খেজুরের রস আছে, সেখান থেকে নিপা ভাইরাস ছড়ায়। অর্থাৎ সেখানে যদি বাদুড় মুখ দেয় সেখান থেকে কিন্তু এই ধরনের ভাইরাস ছড়ায় যেতে পারে। তার মানে আপনার কিন্তু ওই জ্ঞানগুলো থাকতে হবে। কেননা একটা মানুষ যখন আপনার কাছে পরামর্শ নিতে আসবে বা একটা রোগ নিয়ে আসবে তখন কিন্তু তাকে আপনার কি করতে হবে? সচেতনতা তৈরি করতে হবে আপনার। তাকে তো জানাতে হবে। অর্থাৎ এই ধরনের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান তৈরি করা, হ্যাঁ? সচেতন থাকার যে মানসিকতা সেটা কিন্তু এর একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। এরপরে আমরা নিচে নামি। আ নিচে দেখি আরো কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে আ সেবা সম্পর্কে পুনর্গঠন থাকা এবং পরিবেশের সাথে মানুষের পারস্পরিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা। দেখেন, রোগীদের সম্পর্কে কিন্তু আপনার সুস্পষ্ট ধারণা রাখতে হবে। হুম? এবং তাদের সম্পর্কে যদি আপনার একটা ধারণা না থাকে তাহলে কিন্তু তাদেরকে সেবা দেওয়া কিন্তু সমস্যা তৈরি হবে। অর্থাৎ তার সম্পর্কে আপনার কি ধরনের ধারণা থাকতে হবে? যেমন সে কি ধরনের পানি ব্যবহার করতেছে, হ্যাঁ? সে কি ধরনের পরিবেশে থাকে?
এই যে টুকটাক প্রশ্ন করার মাধ্যমে তার সম্পর্কে অনেক কিছু জানা, অর্থাৎ তার সম্পর্কে আপনি যখন জানবেন তখন আপনার কি তাকে আপনার মানে উপদেশ দিতে আপনার জন্য সুবিধা হবে। এরপর আমরা একটু দ্রুত শেষ করি। যেমন আহ রোগীদের জন্য সবকিছু নিজে করা না ডাকা হতে পারে, তবে প্রয়োজনীয় সম্পদ খুঁজে বের করা এবং সেবার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা এবং প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করা। অর্থাৎ সবকিছুই যে আপনি করে দিতে পারবেন তা তো না। আপনার এখান থেকে হয়তো আপনি তাকে অন্যান্য প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বলতে পারেন। আপনি বলতে পারেন যে আপনি হৃদরোগ ইনস্টিটিউটে যান, ওখানে আপনার ট্রিটমেন্টটা ভালো হবে। হ্যাঁ, এই ধরনের, অর্থাৎ অন্য যে প্রতিষ্ঠান আছে, অন্যান্য যে হসপিটাল আছে তাদের সাথে এক ধরনের যোগাযোগ রক্ষা করা, তাদের ওখানে যেতে বলা। এরপরে হতে পারে কি, আহ, সেবা প্রদানের ক্ষেত্রে দ্রুত মূল্যায়ন, পরিকল্পনা, সংগঠন বাস্তবায়ন এবং মূল্যায়নের মাধ্যমে পদ্ধতিগতভাবে কাজ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আপনাকে পরিকল্পনা নিয়ে করতে হবে, ঠিক আছে, তারপর সেটাকে বাস্তবায়ন করতে হবে এবং মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন কিভাবে করতে হবে সেটা হচ্ছে, আমি গত মাসে এতজন মানুষের জন্য কাজ করলাম, তার মধ্যে থেকে কয়জন ভালো হলো, ঠিক আছে। অর্থাৎ এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। এরপর হচ্ছে কি, স্বশিক্ষা, ইন সার্ভিস প্রশিক্ষণ, অনুশীলন। অর্থাৎ এই প্রতিষ্ঠান কি করে, স্বশিক্ষা অর্থাৎ প্রশিক্ষণের ব্যবস্থা করবে। হ্যাঁ, এবং উচ্চশিক্ষা, তাদের আপনাদের মধ্যে থেকে যারা ভালো করছে তাদেরকে আরো কিভাবে ভাইয়া আরো আপনার কথা উচ্চশিক্ষার শুনতে জন্য পাচ্ছি পাঠানো না। যায়। হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যালো। জি, শোনা যাচ্ছে। ওনার সম্ভবত নেট প্রবলেম, অথবা উনি আপনি একটু আপনার ফোনের স্পিকারের একটু বাড়িয়ে নিন সাউন্ডটা। আমরা শুনতে পাচ্ছি, ভলিউমটা বাড়িয়ে নিন। জি স্যার, কন্টিনিউ করেন। আপনি এখন শুনতে পাচ্ছেন কিনা জানেন না, আশা করি আপনি শুনতে পাবেন। বাকি দাদা শুনতে পাচ্ছেন আর কি। তো এই যে সেবা গ্রহীতা যারা থাকবে, তাদের সন্তুষ্টি কিভাবে বৃদ্ধি করা যায়, এটা খুব কঠিন একটা কাজ। যাদেরকে আপনি সেবা দিচ্ছেন তাদের সন্তুষ্টি এটা পাওয়া, তো ওই সন্তুষ্টিটা আরো কিভাবে পাওয়া যেতে পারে, এবং এই যে সেবার যে মূল্য উপলব্ধি করবে, অর্থাৎ আপনি যে সেবাটা সবাইকে দিচ্ছেন, সবাই কিন্তু এটা মূল্য দিতে জানে না। কিছু মানুষ ভাবে যে এটা আসছেন, এটা তো দিতেই হইতো। অর্থাৎ কিছু মানুষের যে খুব বাজে ধারণা আছে, তাদেরকে কিভাবে আরো ভালো ধারণায় ধারণ করা যায়, তারা কিভাবে এটার যে একটা মূল্য আছে, এই সেবাটা আসলে কত গুরুত্বপূর্ণ এটা যেন তারা বুঝতে পারে। অর্থাৎ পুরো যে নার্সদের জন্য যেটা উন্নত ভাবমূর্তি তৈরি করা, এটা যেন হয়, পাশাপাশি তাদের বেতন এবং মর্যাদা বৃদ্ধি করা। আপনাদের বেতন যেন বৃদ্ধি পায়, এটা নিয়ে আসলে এই ভিডিও ফেয়ারে কাউন্সিল কাজ করে, এবং আপনাদের মর্যাদা, আপনাদের সম্মান যেন বৃদ্ধি পায়, এটা নিয়েও কিন্তু তারা সবসময়ের জন্য কাজ করে। এটা কিন্তু তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের আজকের পুরো স্লাইডটা শেষ। অনেকক্ষণ আপনারা সবাই আমাদের সাথে ছিলেন। এখন আপনাদের জন্য ফ্লোর খুলে দেওয়া, আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে, আপনারা করতে পারেন। আপনাদের কারো কি কোনো প্রশ্ন নাই? যদি প্রশ্ন না থাকে তাহলে বুঝে নিব যে আজকের ক্লাসে মোটামুটি যা পড়ানো হয়েছে আপনারা সব ভালোভাবে বুঝতে পেরেছেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। প্লিজ প্লিজ বলেন। ভাইয়া আজকে যে হচ্ছে সাধারণ জ্ঞান বা যেগুলো পড়িয়েছেন এর বাইরে কি আরো কি কি পড়তে হবে বা একটু দেখে যেতে হবে, যদি একটু কাইন্ডলি বলতেন। আচ্ছা দেখেন, আসলে জানার তো কোনো শেষ নেই। আহ এমন কোনো কিছু হয়তো এই কয়েকদিনের মধ্যে ঘটতে পারে, যে ধরেন স্বাস্থ্য ক্ষেত্রের জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ, এমন কিছু আপনারা জেনে যেতে পারেন। এই কয়দিন আপনারা যেটা করতে পারেন, ধরেন প্রতিদিন সকালে আপনি একটু প্রথম আলোর, এটা একদম বিনামূল্যে প্রথম আলো পড়া যায়। আপনি আপনার ফোন থেকে প্রথম আলো লিখে সার্চ দিলেন, প্রথম আলো থেকে আপনি একটু দেখে গেলেন যে সাম্প্রতিক সময়ে কি কি ঘটতেছে। হ্যাঁ, এটা সম্পর্কে আপনি একটু জেনে যেতে পারেন। এর বাইরে আশা করছি যে এর মধ্যে থেকে আসলে সবকিছু হয়তো আসবে। আর সাধারণ জ্ঞানের মধ্যে থেকে আমাদের ধারণা আপনাদের রিলেটেড, অর্থাৎ আপনাদের সম্পর্কিত বিভিন্ন প্রশ্নই আসার কথা। আর এর বাইরে বলতে গেলে আপনারা বর্তমানে আহ, ইরাক মানে ইরান যুদ্ধ চলতেছে, এটা সম্পর্কে ধারণা রাখতে পারেন, কিন্তু এখান থেকে মনে হয় না ওভাবে প্রশ্ন আসতে পারে। তারপর আপনার যদি সময় থাকে
আপনার যদি জানার আগ্রহ থাকে এই যুদ্ধটা সম্পর্কে একটু জেনে যেতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনি আমাদের যে নতুন স্বাস্থ্যমন্ত্রী আছেন, নতুন স্বাস্থ্যমন্ত্রীর নামটা একটু জেনে যেতে পারেন। আমাদের মনে হয় এটা ভালো হতে পারে, যেহেতু নতুন একজন মন্ত্রী এসেছেন, তার নামটা একটু জেনে জেনে এটা। আর আরেকটা কয়েকটা জিনিস আপনি জানতে পারেন, যেটা হচ্ছে ধরেন আপনার যে জেলা আছে, আপনার জেলায় যে হাসপাতালটা রয়েছে, সরকারি হাসপাতাল, হ্যাঁ, সেখানে সেটা কয় শয্যা বিশিষ্ট, সেখানে মেডিকেল কলেজ আছে আছে কিনা, এটাকেও আপনি জেনে যেতে পারেন। তারপর আপনি এটা জানতে পারেন যে আপনার জেলায় বিখ্যাত কোনো ব্যক্তি আছে কিনা। মাঝে মাঝে এ ধরনের প্রশ্ন ভাই বাবাটি করে থাকে। তারপর আপনি একটু জেনে যেতে পারেন যে আপনার জেলার বিখ্যাত জায়গা, কোন কোন জায়গা আপনার জেলায় বিখ্যাত, সবাই জানে, সবাই চেনে। হ্যাঁ, এ ধরনের কয়েকটা জায়গা সম্পর্কে আপনি একটু জেনে যেতে পারেন যে ওই জায়গাটা কেন বিখ্যাত হলো। হ্যাঁ, বা ওই যে আপনার জেলার যে বিখ্যাত ব্যক্তি তিনি কেন বিখ্যাত। হ্যাঁ, এইগুলো সম্পর্কে আপনি একটু টুকটাক জেনে যেতে পারেন। আশা করি আপনার উত্তরটা আমি দিতে পেরেছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে করেন। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। জি, আপনাকেও ওয়েলকাম। আর কি কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা শেষ করে দিব আজকের সেশনটা। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি, বলেন। আহ ভাইয়া আমরা তো হচ্ছে যারা মিডওয়াইফ, প্রাইভেট সেক্টরে হচ্ছে আমাদের কাজের সুযোগ খুবই কম মিডওয়াইফ হিসেবে। আমরা তো অনেকেই নার্স হিসেবে আছি। সো সেক্ষেত্রে হচ্ছে টেকনিক্যাল লাইনে আমাদের কি নার্স রিলেটেড প্রশ্ন করতে পারে? আর যেটা হচ্ছে মানে আমি থিওরিক্যাল ডিফারেন্স ইয়ে বুঝতে করতেছি। পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। না, এক্ষেত্রে আমরা আগের যারা যারা এই ধরনের ভাইবা দিয়েছে তাদের সাথে কথা বলে যারা জেনেছি, দু একটা প্রশ্ন করা হতে পারে। তো আপনারা যেটা করবেন, আপনারা ঘাবড়ে যাবেন না। প্রশ্ন যেটাই হোক, আপনি খুব কনফিডেন্টলি, আপনার যদি উত্তর জানা থাকে, আপনি খুব সুন্দরভাবে আপনার উত্তরটা দেবেন। এখন দেখেন, আমাদের তো সবার যে সব প্রশ্নের উত্তর জানা থাকবে এমনটা তো না। সামহাও যদি আপনার ওই প্রশ্নের উত্তরটা জানা না থাকে, আপনি খুব সুন্দরভাবে সেটাকে উত্তর দিবেন যে, দুঃখিত স্যার, এই মুহূর্তে এই প্রশ্নের উত্তরটি আমার মনে আসছে না। অথবা এভাবে বলে দিতে পারেন যে, এই প্রশ্নের উত্তরটি আমার জানা নেই স্যার, আমি পরবর্তীতে এই প্রশ্নের উত্তরটি জেনে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আপনি যদি নাও পারেন, সেটাকেও খুব পজিটিভলি বলবেন, সেটাকে খুব হাসি মুখে বলবেন। এটা নিয়ে কিন্তু মন খারাপ করার কোনো কিছু নেই। ধরেন পরীক্ষার ভাইবা বোর্ডে আপনি একটা প্রশ্নের উত্তর পারলেন না, এটা নিয়ে আপনি সাথে সাথে মন খারাপ করে ফেললেন, তারা আপনার দেখে বুঝে ফেললো যে না, আপনি তো মন টন খারাপ করে বসে আছেন। এটা হইতে দিবেন না। একটা প্রশ্ন উত্তর আপনি না জানতেই পারেন। আর যদি জানা থাকে, টেকনিক্যাল প্রশ্ন যদি আপনাকে করে, আপনি খুব সুন্দরভাবে আপনি যেটা জানেন সেটাকে সুন্দরভাবে তাকে উত্তরটা দিয়ে দিবেন। হ্যাঁ, ঘাবড়ানোর কোনো কিছু নেই। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। সবাইকে ওয়েলকাম। ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে আপনাদের আমি অ্যাডমিন টিম থেকে বলছি। আজকে আপনাদের সম্ভবত সবগুলো ক্লাস বা সেশন শেষ হয়েছে। আমরা যতটুকু গুরুত্বপূর্ণ টপিক আছে সেই টপিকগুলোর আঙ্গিকে আপনাদের মাথায় একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যেন আপনারা ভালোভাবে আপনাদের পরিকল্পনা নিয়ে আপনারা আগাতে পারেন এবং আপনারা একটা ধারণা পান। এবং আপনাদের 30 তারিখে, আগামী 30 তারিখে আপনাদের মক ভাইভা সেশন আছে। আমরা যদি স্টুডেন্ট অনেক বেশি হয়ে যায় বা আমরা চাপ না নিতে পারি, এই জন্য আমরা 31 তারিখে আমরা আর একটা মক ভাইভা সেশন রেখেছি, যদি 30 তারিখ কাভার না করতে পারি। তো সবাইকে একটা ডক লিংক দেওয়া হয়েছে, গুগল ডক শিট, সেই ডক শিটটা পূরণ করবেন। আমরা ওই সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে আমরা 30 তারিখে ভাইভাই শেষ করে দিব ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব যে 30 তারিখে যেন ভাইভাটা শেষ করা যায়। আর আপনারা যে সাম্প্রতিক যে ভাইয়া বা আমাদের যিনি এক্সটার্নাল আছেন, আজকে অনেক সুন্দর একটা সেশন করিয়েছেন আপনাদের। আমার যেটা মনে হয় যে আপনারা সবকিছুই বুঝতে পেরেছেন যে কোন ধরনের প্রশ্ন সাধারণত করা হতে পারে ভাইবা বোর্ডে। তো উনি অনেক এক্সপার্ট, বিভিন্ন ভাইবা বোর্ডে উনি থাকেন। এবং উনি চেষ্টা করেছেন যে সেই ভাইবাগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার। এবং আমরা যেটা মনে করি যে এভাবেই আপনারা শিখে গেলে আপনারা ভাইভাতে ভালো করতে পারবেন। আর একটা কথা, আপনার একটা প্রশ্ন করেছিলেন ভাইয়াকে যে ভাইয়া আমরা সাধারণত আর কি কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কি পড়ে যাব। ভাইয়া একটা অ্যান্সার আপনাদেরকে দিয়েছিলেন, আমি একটু রিভিশন দিচ্ছি। যে
আগামী সপ্তাহ বা এই সপ্তাহের মধ্যে হঠাৎ করে একটা কিছু ঘটে গেল স্বাস্থ্য সম্পর্কিত। যেমন আপনারা হয়তোবা দেখেছেন প্রথম আলোতে বা অন্যান্য পত্রিকাতে দিয়েছে হাম সম্পর্কিত। আজকে দেখছিলাম আমি নিউজ ফিডে হয়তোবা রাজশাহীতে 10+ বা 12 জন মারা গেছেন। তো হাম নিয়ে আমার যেটা মনে হচ্ছে যে হাম থেকে প্রশ্ন আসতে পারে। তো হাম সম্পর্কে একটু দেখে যাবেন এটা কেন হয় এবং কিভাবে হঠাৎ করে এই প্রাদুর্ভাব বেড়ে গেল এবং এটার করণীয় কি। একজন মিডওয়াইফ হিসেবে আপনার বা একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আপনার করণীয় কি, এটা আপনাকে জেনে যেতে হবে। আর আপনারা একটা প্রশ্ন করেছিলেন যে ভাইয়া নার্সিং সম্পর্কিত কিছু আসবে কিনা। ভাইয়া দেখেন আপনাদেরকে কিছুক্ষণ আগে একটা স্লাইড পড়িয়েছিলেন যে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সম্পর্কে, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আন্তর্জাতিক বা বাংলাদেশ যে প্রতিষ্ঠান আছে, রেড ক্রিসেন্ট সোসাইটি বা বিভিন্ন পড়িয়েছেন আপনাদেরকে আইসিডিডিআরবি, এদের কাজ করণীয়। এই আইসিডিডিআরবি সম্পর্কে প্রচুর প্রশ্ন এসেছে। গত ভাইবা যারা দিয়েছেন তাদেরকে এই সম্পর্কিত বেশি প্রশ্ন করে থাকেন। তো আশা করি ভাইবাটা আপনাদের কেন্দ্রিকই হবে, মিডওয়াইফ সম্পর্কিত হবে এবং খুব বেশি কঠিন হবে না। আপনাদের নাম, ঠিকানা বা আপনারা কোথা থেকে এসেছেন, আপনারা কেন এই পোস্টে আপনারা আগ্রহী এবং আপনাদের ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার ফিউচার প্ল্যান কি আপনারা, এইগুলো নিয়ে সাধারণত প্রশ্নগুলো হতে পারে। এবং জেলা ভিত্তিক আপনার জেলা সম্পর্কে একটু নেটে সার্চ করে যাবেন যে আপনার জেলা বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত স্থান বা আপনার জেলা ব্র্যান্ডিংটা। প্রত্যেকটা জেলার একটা ব্র্যান্ডিং থাকে, সেটা আপনারা ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট, তথ্য বাতায়ন কেন্দ্র জাতীয়, ওখানেই আপনারা পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ। আমাদের সেশনগুলো শেষ হচ্ছে আনুষ্ঠানিকভাবে আজকেই। আর আমরা আমাদের টিচারকেও এখন বিদায় দিচ্ছি এবং আপনাদেরকেও বিদায় দিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওখানে আপনারা করবেন। আমাদের এখানে যারা হচ্ছে এক্সপার্ট আছেন তারা এখানে আমাদের উত্তরগুলো করবেন। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।